আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছেন আপনারা সবাই? আপনারা শুনতে পাচ্ছেন কিনা এবং আমাকে দেখতে পাচ্ছেন কিনা একটু কাইন্ডলি সবাই জানাবেন। আজকে একটি দুর্দান্ত একটি লাইভ ক্লাস অনুষ্ঠিত হচ্ছে এবং আজকে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে এটি আজকে বাংলাদেশ বিষয়াবলী যেগুলো সাধারণ জ্ঞান রয়েছে আমরা সেগুলো টপিক আছে শেষ করবো ইনশাআল্লাহ। আজকের এই ক্লাস করলে ইনশাআল্লাহ আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ে 100% কমন পাবেন বা কিভাবে পড়তে হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য কোন কোন প্রশ্নগুলো আসতে পারে এই পুরো বিষয় নিয়ে আজকের আমাদের এই ক্লাস। সবাই একটু আমাদের লাইভে যুক্ত হয়ে নেন এবং সবাই সবাই এই মুহূর্তে সবাই একটু লাইভটা শেয়ার করবেন। এই মুহূর্তে লাইভটা একটু সবাই শেয়ার করবেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন সবাই? সবাই একটু দ্রুত একটু বলবেন আমাকে যে আপনার লাইভটা শেয়ার করবেন। ওকে, তাহলে কিন্তু আজকে আমি আপনাদেরকে কমন উপযোগী যতগুলো সাধারণ জ্ঞান রয়েছে সবগুলো শেখানোর চেষ্টা করব। সবাই একটু দ্রুত পরিমাণে একটু লাইভটা শেয়ার করবেন এবং এবং বাংলাদেশের কে কোন জেলা থেকে দেখছেন এবং কোথা থেকে দেখছেন সবাই একটু আমাকে জানাবেন। তাহলে বাংলাদেশের কে কোন জেলা থেকে দেখছেন এবং কোথা থেকে দেখছেন সবাই একটু জানাবেন দুর্দান্ত গতিতে। এবং আজকে আমরা একটু ন্যাশনালের আজকে আমরা একটু সাধারণ জ্ঞানে ক্লাস নেব। ওকে, সবাই নিশ্চয়ই শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম ভাইয়া, অল ক্লিয়ার। ওকে ওকে, ঠিক আছে, আমরা শুরু করব, এখনই শুরু করব। সবাই আসলে শুরু করব, সবাইকে নিয়ে শুরু করতে হয়, বুঝতে পারছো? একা একা সব কিছু করা যায় না, সবাই আসলেই আমরা শুরু করব। ওকে, আচ্ছা, ওকে, সবাই আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা এবং আমাকে দেখতে পাচ্ছেন কিনা একটু আমাকে জাস্ট জানাবেন। সবাই আমাকে বলবেন আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা। ওকে, শরীয়তপুর থেকে বলছি, একজন বলছেন লাকি বেগম, বলছেন যে সিলেট থেকে। থ্যাংক ইউ সো মাচ লাকি। ওকে, স্বর্ণা আক্তার বলছেন শরীয়তপুর থেকে, সুনামগঞ্জ থেকে। থ্যাংক ইউ সো মাচ। অনন্যা বলছেন কুমিল্লা থেকে। মৌমিতা আচ্ছা কিশোরগঞ্জ থেকে। সালাম খান বলছেন আসসালামু আলাইকুম ভাইয়া, বরিশাল থেকে, প্রাণের শহর বরিশাল। ওকে, রাইসা বলছেন ঢাকা থেকে। থ্যাংক ইউ সো মাচ রাইসা। ওকে, আশরাফুল বলছেন সাতক্ষীরা থেকে। মনিরা আক্তার শিপু বলছেন কোথা থেকে, ওকে চলে গেছে। জি স্যার ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে তোমরা একটু প্লিজ একটু লাইভটা কি করবো বলো তো ভাইয়া, শেয়ার করে দাও, একটু লাইভটা শেয়ার করে দাও, শেয়ার করে দাও। আজকে আমরা ন্যাশনালের একদম নারী ভুড়ি উদ্ধার করে ছাড়বো, ঠিক আছে? সুনামগঞ্জ থেকে, ঝিনাইদহ থেকে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। তোমরা তোমাদের একটু লাইভটা একটু কাইন্ডলি শেয়ার করো। ভাইয়ের কথা রাখো, ভাইয়া তোমাদেরকে নিরাশ করবে না আজকে ক্লাসে। ওকে, আসো শুরু করি। আমরা শুরু করি প্রথম প্রশ্ন দিয়ে। তাহলে প্রথম প্রশ্ন আমরা শুরু করছি। 1 নম্বর প্রশ্ন, তোমরা সবাই বলো তো আমাকে যে পাহাড়পুরের বৌদ্ধ বিহারটি কি নামে পরিচিত? আমাকে সবাই বলবা একটু। তাহলে কি কি নামে পরিচিত হইতে পারে? শালবন বিহার, সম্পুর বিহার, সীতাকোট বিহার, আনন্দ বিহার। দেখো একই রকম লাগে কিন্তু সবগুলো, তাই না? আচ্ছা, ময়মনসিংহ থেকে বলছি, রাজশাহী থেকে বলছি, তুলি দাস বলছে কোথা থেকে, সিলেট থেকে। আচ্ছা, ফাহমিদা চৌধুরী বলছে সিলেট থেকে। থ্যাংক ইউ সো মাচ, শেয়ার দেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম দেবাশিস দাস। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? ওকে, জামালপুর থেকে, দিনাজপুর জেলা থেকে, সবগুলো প্রিয় জেলা, বাংলাদেশের সবগুলো প্রিয় প্রিয় জেলা থেকে বলছেন আপনারা সবাইকে। ওকে, এখন তাহলে দেখেন আমরা 1 নম্বর প্রশ্ন তাহলে কি করতে পারি। 1 নম্বর প্রশ্ন বলেছি যে 1 নম্বর প্রশ্নে আমরা লক্ষ্য করছি যে পাহাড়পুরের বৌদ্ধ বিহার, পাহাড়পুরের বৌদ্ধ বিহার কি নামে পরিচিত? শালবন বিহার, সম্পুর বিহার, শালবন বিহার, সম্পুর বিহার, সীতাকোট বিহার। ওকে, সীতাকোট বিহার, সীতাকোট বিহার এগুলো থেকে বলছেন সবাই। ওকে, একটু সবাইকে বলতে হবে। আচ্ছা, আমি ব্যাখ্যাতে যাব, এখনই ব্যাখ্যাতে যাব, আমি এখনই ব্যাখ্যাতে যাব, ব্যাখ্যাতে যাব। শোনেন, এই যে পাহাড়পুরের যেটা আছে এটা কোথায় অবস্থিত বেসিক্যালি? এইটা যদি আমি বলি এটা অবস্থিত হচ্ছে কোথায়, কেউ বলতে পারবেন? নওগাঁ জেলায়। কোন জেলায়? নওগাঁ। তাহলে নওগাঁ জেলার, নওগাঁ জেলা আত্রাই নদীর তীরে অবস্থিত। তাহলে নওগাঁ জেলার আত্রাই নদীর তীরে অবস্থিত। আরে এত, ওই কলমটা কোথায়? আরেকটা তো কলম ছিল। নওগাঁ জেলার আত্রাই নদীর তীরে। ক্লিয়ার? তাহলে নওগাঁ জেলার আত্রাই নদীর তীরে অবস্থিত, নওগাঁ জেলার আত্রাই নদীর তীরে অবস্থিত, ঠিক আছে? তাহলে নওগাঁ জেলার আত্রাই নদীর তীরে অবস্থিত। থ্যাংক ইউ সো মাচ যারা যারা যুক্ত হয়েছ। দেখো এইটা কিন্তু পাল যুগের একটা অন্যতম নিদর্শন। কোন যুগের বলতো?
পাল যুগের, তোমরা একটু সুন্দর করে নোট করে নিও। হ্যাঁ দেখো ভাইয়া, আমি তোমাদেরকে পড়াচ্ছি একটা লাইন, কিন্তু আমি এর সাথে বিস্তারিত যখন পুরোটা পড়াবো যে কোনো একটা তোমার পরীক্ষা আসতে পারে কিন্তু, ঠিক আছে? তো লাইনগুলো তুমি তুলে নিবে কিন্তু, ক্লিয়ার? যদি তুমি লেখো এবং আমার কথাগুলো শোনো তাহলে তোমার পুরো ক্লাসটা একটা ইফেক্টিভ ক্লাস হবে। আর তুমি যদি জাস্ট শুধুমাত্র আমার হাতে ফোনটা ধরে রাখো এবং তুমি যদি আমার কথা না শোনো, জাস্ট শুনে যাও, লেখো না কোনো কিছু, তাহলে কিন্তু আলটিমেটলি ইফেক্টিভ হবে না, বুঝতে পারছো? তখন কিছুক্ষণ পরে যা দেখবা যে ফেসবুক চালাইতেছো, তারপর কিছুক্ষণ পরে যা দেখবা টিকটক চালাইতেছো, তারপর কিছুক্ষণ পরে যা দেখবা যে ইনস্টাগ্রাম চালাইতেছো, আবার ইউটিউবে দেখবা যে একটা ভিডিও দেখতেছো। ওকে, তাহলে এত কিছু করা যাবে না একসাথে। দেখো তাহলে পাল যুগের নিদর্শন, তাহলে যদি আমরা পাল যুগের নিদর্শন বলি তাহলে এর কোনটা? এই পাহাড়পুর। আচ্ছা, তোমরা জানো পাল যুগের মধ্যে আমরা একটা ধর্মের কথা জানি, বলো তো কোন ধর্ম? বৌদ্ধ ধর্ম। যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে এই যে পাহাড়পুরের যেগুলো নিদর্শন আছে এটা কোন যুগের নিদর্শন বা কোন ধর্মের নিদর্শন, তাহলে বৌদ্ধ ধর্মের নিদর্শন। বলো না কোন ধর্মের? বৌদ্ধ ধর্মের নিদর্শন। প্রশ্ন হচ্ছে এটার প্রতিষ্ঠাতা কে? এইটার প্রতিষ্ঠাতা কে? এটার প্রতিষ্ঠাতা হচ্ছে ধর্মপাল। বলো কোন পাল? ধর্মপাল। ধর্মপাল। শোনো, এই পাল বংশ আমরা জানি সবাই, বলো তো কোন বংশ? পাল বংশ। বাংলার সব থেকে দীর্ঘস্থায়ী যে শাসন ব্যবস্থা ছিল বা যে বংশ ছিল সেই বংশের নাম কি? পাল বংশ। এই পাল বংশ প্রায় দীর্ঘ 400 বছর ধরে এরা শাসন ক্ষমতা পরিচালিত করেছেন। এদের পিতৃভূমি যদি বলা হয়, এদের পিতৃভূমি, সেই পিতৃভূমিটা কোথায় বলো তো আমাকে? সেই পিতৃভূমি হচ্ছে রাজশাহী জেলা। কোন জেলা? রাজশাহী। তাহলে রাজশাহী ছিল এদের হচ্ছে পিতৃভূমি, ঠিক আছে? এখান থেকে এরা বিতাড়িত হয়ে পরবর্তীতে এইখান থেকে বিতাড়িত হয়ে তারা কুমিল্লায় চলে যায়। বলো কোথায় চলে যায়? কুমিল্লাতে চলে যায়, ক্লিয়ার? তাহলে এখন কুমিল্লাতে যাওয়ার পরে তখন তাহলে রাজশাহীতে যেহেতু ছিল ওদের পিতৃভূমি, তো রাজশাহী, নওগাঁ, নাটোর এই অঞ্চলটা হচ্ছে এরা এই যে এই অংশের মধ্যে পড়ে। তখন তারা এইখানে, আমরা জানি যে গোপাল, গোপাল হচ্ছে পাল বংশের প্রতিষ্ঠাতা। গোপালের পর ধর্মপাল। এই ধর্মপাল অন্যতম একজন শ্রেষ্ঠ শাসকদের মধ্যে একজন ছিল ধর্মপাল, শ্রেষ্ঠ শাসক ছিলেন। তাহলে এই ধর্মপালেই কিন্তু প্রতিষ্ঠা করছেন কোন বিহার? বলো তো কোন বিহার প্রতিষ্ঠা করছেন? সোমপুর বিহার। বলো কোন বিহার? সোমপুর বিহার, ঠিক আছে? তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে ভাইয়া শালবন বিহার কোথায় অবস্থিত, আমার সাথে সবাই বলো কোথায় অবস্থিত? কুমিল্লাতে। তাহলে শালবন বিহার কোথায়? কুমিল্লায়। আর সোমপুর বিহার কোথায়? তাহলে নওগাঁতে। কোথায় ভাইয়া? নওগাঁতে, ক্লিয়ার? বলো ক্লিয়ার? ওকে, তাহলে দেখো সোমপুর বিহারের ক্ষেত্রে কিন্তু বললাম, ঠিক আছে? ভাইয়া আপনি কি বি ব্রেইনের নিউ টিচার? আপনার ক্লাস প্রথম করছি, ওকে করো একটু। নিউ টিচার না পুরাতন টিচার, তারপরে একটু জোরে জানবা, ঠিক আছে? তুমি একটু আমার ক্লাসটা করো, ওকে? এবং আসসালামু আলাইকুম স্যার, আপনার ক্লাস খুব ভালো লাগে। মেহেদি হাসান, থ্যাংক ইউ সো মাচ। একটু স্লো পড়াবো, এখনই স্লো পড়াবো, এখনই। ওকে, শুরু করছি যেহেতু ওই জন্য যেহেতু জোরে পড়াচ্ছি। এখন দেখো তাহলে আমি কি বলতাম? পাহাড়পুরের কথা বললাম, নওগাঁ জেলায় অবস্থিত। আমার সাথে পড়ো, আমার সাথে জাস্ট খালি একটু লেগে থাকো, একটু খালি কথাগুলো শোনো, তোমার মুখস্থ হবে, তোমার এই ক্লাসটা মুখস্থ হবে, ঠিক আছে? এর পরবর্তীতে আমি লাস্টের দিকে দেখো, শেষ সময় এসে আমি তোমাদেরকে পুরো একটা সাজেশন দেবো যে তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য কিভাবে পড়বা, কোন টপিকগুলো পড়বা এবং কেমনে কেমনে পড়বা, আমি পুরো একটা অ্যানালাইসিস করছি তোমাদের জন্য। আজকে আমি শেষ মুহূর্তে যেটা সাজেশন দেবো। দেখো আর একটা কথা বলি, শেষ সময় কিন্তু সবাই থাকবে না। মজার ব্যাপারটা হইতেছে এটা, শেষ সময় সবাই থাকবে না। এখন যদি থাকে 100 জন, শেষ সময় থাকবে কয়জন? 50 জন। তার মানে ওই লাস্ট পর্যন্ত যারা থাকবে তারাই কিন্তু সাজেশনটা পাবে, ঠিক আছে? তাহলে তোমরা শেষ পর্যন্ত থাকবা কিন্তু, ওকে? দেখো তাহলে দেখো, পাল যুগের নিদর্শন কোন ধর্মের কথা বললাম? বৌদ্ধ ধর্মের কথা বললাম। বলো কোন ধর্মের কথা বলেছি? বৌদ্ধ ধর্মের কথা। তাহলে এর প্রতিষ্ঠাতা যদি পরীক্ষায় প্রশ্ন আসে কে, তাহলে প্রতিষ্ঠাতা তার নাম ধর্মপাল। বলো কোন পাল? ধর্মপাল। কত শতক থেকে কত শতক? অষ্টম শতক থেকে নবম শতকে এইটা প্রতিষ্ঠা করা হয়, ক্লিয়ার? তাহলে অষ্টম শতক থেকে নবম শতকে এটা প্রতিষ্ঠা করা হয়। তাহলে অষ্টম শতক থেকে নবম শতকে এটা প্রতিষ্ঠা করা হয়ে থাকে। তাহলে অষ্টম শতক থেকে নবম শতকে এটা প্রতিষ্ঠা করা হয়। তাহলে দেখো এইটা কিন্তু মজার। আরো একটা বলি, এই বিহারটা তাহলে বৌদ্ধ বিহার নামেও কিন্তু পরিচিত, ক্লিয়ার? তাহলে পাহাড়পুরে বৌদ্ধ বিহার নামেও পরিচিত, ওকে ডান। দেখো এইখানে আছে কি শালবন বিহার। তাহলে শালবন বিহার কোথায় অবস্থিত? কুমিল্লায়। তাহলে কুমিল্লা জেলার কোথায় অবস্থিত যদি পরীক্ষা আসে? ভালো করে বুঝো ভাইয়া, যদি পরীক্ষা আসে কোথায় অবস্থিত, তাহলে বলবা কোটবাড়িতে। বলো কোন বাড়ি? কোটবাড়ি। তাহলে কুমিল্লা জেলার কোথায়? কোটবাড়িতে, ক্লিয়ার? আচ্ছা, এরপর আছে সীতাকোট বিহার, এরপর আছে আনন্দ বিহার। দেখো পরবর্তীতে আমরা যদি 2 নাম্বার কোশ্চেনে যাই, 2 নাম্বার, এইটা তোমাদের, তোমরা একটু আমাকে অ্যান্সার করো একটু সবাই। আচ্ছা ভাইয়া দিয়েন, হ্যাঁ ওকে। ভাইয়া আপনি কি আমাদের জিকে ক্লাস নেবেন?
হ্যাঁ, নেওয়ার তো কথা, এই তো নিচ্ছি। এই তো তোমার ক্লাস নিচ্ছি না? দেখো না, তুমি ক্লাস করো আমার আগে, দেখো মনোযোগ দাও। একটু দেখো 2 নম্বর কি বলছি, অপরাজেয় বাংলা ভাস্কর্যের ভাস্কর কে? অপরাজেয় বাংলা ভাস্কর্যের কে? ভাস্কর কে? সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করো, যার যার মতো অ্যান্সার করবা, কেউ কারোটা দেখবা না, সবাই সবার মতো অ্যান্সার করো। বলছে কি হামিদুর রহমান, ওকে। শামীম শিকদার, বলছে কি সৈয়দ আব্দুল্লাহ খালিদ এবং নিতুন কুণ্ড। তোমরা সবাই জানো এনারা অনেক বেশি বিখ্যাত বাংলাদেশের প্রেক্ষাপটে। যদি যে কয়েকজন ভাস্কর্য বা ভাস্কর রয়েছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছে শামীম শিকদার, সৈয়দ আব্দুল্লাহ খালিদ, তার নিতুন কুণ্ড, তাই না, হামিদুর রহমান খান, এগুলো। দেখো তোমরা কিন্তু ভুল করতেছো, মজার একটা ব্যাপার বলি, তোমরা কিন্তু ভুল করতেছো। বলো কি করতেছো? সবাই কিন্তু ভুল করতেছো, ঠিক আছে? ভুল করা যাবে না, ভুল করা যাবে না। আচ্ছা, এখন দেখো এই যে শামীম শিকদার, এই যে শামীম শিকদার যদি বলি, এই শামীম শিকদার কিন্তু যদি বলি স্বোপার্জিত স্বাধীনতা, নাম শুনেছো তোমরা? ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা নিশ্চয়ই নাম শুনেছো। দেখো, অপরাজেয় বাংলা নিতুন কুণ্ড সবাই বলছো, কিন্তু এটা তো আলটিমেটলি নিতুন কুণ্ড হবে না, হবে না। হ্যাঁ, এটা নিতুন কুণ্ড হবে না, বলো এটা কোন কুণ্ড হবে, বলো আমাকে। এটা নিতুন কুণ্ড হবে না, অপরাজেয় বাংলা নিতুন কুণ্ড হবে না, ওকে। আচ্ছা, শামীম শিকদারের ক্ষেত্রে আমি তোমাদেরকে দুই একটা কথা বলি, ওকে। শামীম শিকদারের ক্ষেত্রে বলি, শোনো। শামীম শিকদার দেখো তো দ্বন্দ্ব স আছে না, বা তালবস্য দ্বন্দ্ব স, তাই তো? আছে কিনা বলো আমাকে, বলো তালবস্য বা দ্বন্দ্ব স আছে কিনা, বলো ভাইয়া। হ্যাঁ, স আছে ভাইয়া, কিছু না ভাইয়া, থাক স আছে, হ্যাঁ স আছে। তাহলে ভাইয়া স্বোপার্জিত স্বাধীনতা নাম শুনছো নিশ্চয়ই, তুমি আমাকে বলো স্বোপার্জিত স্বাধীনতার নাম শুনছো, বলো স্বোপার্জিত স্বাধীনতার নাম শুনছো? হ্যাঁ, তাহলে স্বোপার্জিত স্বাধীনতা, তাহলে কোন স্বাধীনতা? স্বোপার্জিত স্বাধীনতা, পাইলাম একটা, বলো হ্যাঁ পাইছি ভাইয়া। আচ্ছা, তাহলে স্বোপার্জিত স্বাধীনতা কে প্রতিষ্ঠা করছেন? কে প্রতিষ্ঠা করছেন? শামীম শিকদার, বলো কে প্রতিষ্ঠা করছেন? শামীম শিকদার, ক্লিয়ার। আচ্ছা, এরপরে আরো একটা আছে, এই শামীম শিকদারের আরো একটা আছে, সেটা হচ্ছে স্বাধীনতার সংগ্রাম। বলো কি আছে? স্বাধীনতার সংগ্রাম। তাহলে স্বাধীনতার সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম যে ভাস্কর্য রয়েছে, এই ভাস্কর্যের প্রতিষ্ঠাতা হচ্ছে শামীম শিকদার। এই ভাস্কর্যের প্রতিষ্ঠাতাকে শামীম শিকদার, এই ভাস্কর্যের প্রতিষ্ঠাতাকে শামীম শিকদার। তোমরা জানো জগন্নাথ হলে, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে জগন্নাথ হল রয়েছে, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে ওখানে স্বামী বিবেকানন্দের একটা ছবি আছে, বুঝতে পারছো? তোমরা যদি কখনো যাও ওইখানে দেখতে পারো স্বামী বিবেকানন্দের একটা ছবি আছে, ওটাও উনি প্রতিষ্ঠা করছেন। একটি মধুর দুপুরবেলা একটা ছিল ভাস্কর্য ছিল, ওটাও উনি প্রতিষ্ঠা করছেন, বুঝতে পারছো? আচ্ছা, এরপরে দেখো, এরপরে আমরা যদি শামীম শিকদারের পরে বলি সৈয়দ আব্দুল্লাহ খালিদ। মানে এই অপরাজেয় বাংলা, এই অপরাজেয় বাংলা প্রতিষ্ঠা করেন হচ্ছে সৈয়দ আব্দুল্লাহ খালিদ। তাহলে এই খালিদ হচ্ছে অপরাজেয় বাংলা প্রতিষ্ঠা করেন। তোমরা অনেকেই বলতেছো ভাইয়া নিতুন কুণ্ড, ভাইয়া নিতুন কুণ্ড তো আলটিমেটলি রাজশাহী বিশ্ববিদ্যালয় একটা জিনিস প্রতিষ্ঠা করছে, তোমরা জানো সবাই। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সার্ক ফোয়ারা, সরি, সাবাস বাংলাদেশ নাম শুনছো? এই নিতুন কুণ্ড কি প্রতিষ্ঠা করছে জানো? সাবাস বাংলাদেশ। তাহলে কি প্রতিষ্ঠা করছে বলো তো? সাবাস। কি প্রতিষ্ঠা করছে? সাবাস বাংলাদেশ। তাহলে সাবাস বাংলাদেশ কোথায় আছে বলো তো আমাদেরকে? রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছে, তাই না? তাহলে সাবাস বাংলাদেশ একটা। 2 নম্বর কথা হচ্ছে সার্ক ফোয়ারা নামে একটা কাউরান বাজার মোড়ে, এই যে ঢাকায় যে কাউরান বাজার আছে, এই কাউরান বাজার মোড়ে একটা সার্ক ফোয়ারা নামে একটা আছে, সার্ক ফোয়ারা, ঠিক আছে? তাহলে এইটা প্রতিষ্ঠা করছেন কে? এই নিতুন কুণ্ড। কে করছেন? নিতুন কুণ্ড, ক্লিয়ার। তাহলে নিতুন কুণ্ড এটা প্রতিষ্ঠা করছেন। আচ্ছা, আরেকটা বললাম সৈয়দ আব্দুল্লাহ খালিদ, তাহলে উনি কি প্রতিষ্ঠা করছেন? উনি করছেন অপরাজেয় বাংলা। বুঝছো আমার কথাটা? তোমরা কিন্তু শেয়ার করতেছো না, তোমরা কিন্তু নোট করতেছো না, বুঝতে পারছো? নোট করতে হবে তোমাদেরকে, একটু শেয়ার করতে হবে, ক্লিয়ার? একটু কথাটা শোনো, ভালো কিছু করতে পারবা। আচ্ছা শোনো, আরো একটা বলি, যদি ঢাকায় আরো একটা আছে ফোয়ারা আছে, সেটার নাম হচ্ছে কদম ফোয়ারা, বুঝতে পারছো? কদম, কদম ফোয়ারা, কদম ফোয়ারাও প্রতিষ্ঠা করছেন এই নিতুন কুণ্ড। তাহলে কদম, নাম কি? কদম ফোয়ারা। তাহলে যতগুলো ফোয়ারা পাইতেছি এগুলো কে প্রতিষ্ঠা করছে বাবু বলো তো সবাই? কে প্রতিষ্ঠা করছে? নিতুন কুণ্ড। সাবাস বাংলাদেশ, সার্ক ফোয়ারা, কদম ফোয়ারা। প্রশ্ন হচ্ছে ভাইয়া সার্ক ফোয়ারাটা কি? সার্ক ফোয়ারা তোমরা নিশ্চয়ই ওই যে দেখবা ঝর্ণা দেখেছো, আমাকে বলো যে ঝর্ণা দেখেছো? ঝর্ণার মতো টাইপ, বুঝতে পারছো? ঝর্ণার মতো চারপাশে একটা বিশাল বড় ঝর্ণার মতো একটু গোটা গোটা টাইপের একটা আছে, ওইটা একটা। আর কদম হচ্ছে, কদম ফোয়ারা তোমরা জানো দেখেছো যে কদম ফুল দেখেছো নিশ্চয়ই। কদম ফুল কিরকম হয় বলো তো আমাকে? দেখবা একদম খাড়া খাড়া, ধরো অনেকেরই দেখবা চুলগুলো দেখবা অনেক খাড়া খাড়া হয় না,
একটু খাড়া খাড়া টাইপের হয় না, হ্যাঁ, বলে না কদম ছাট মারছে, বলে কি না? তাহলে ওইরকম কদম, ওইখানে যে ভাস্কর্যটা একটা আছে ওইটা এরকম একটা স্টিক এর উপরে, আর চারপাশের মধ্যে একটা একদম কি মানে লোহার একগুলো শিক দিয়ে পুরোটাই পরিপূর্ণ আর কি, বুঝতে পারছো? মানে একদম কদমের মতো আর কি। তাহলে কদম ফোয়ারা কে করছে? নিতুন কুণ্ড। বলো কে করছে? নিতুন কুণ্ড। আচ্ছা, যদি বলা হয় অপরাজেয় বাংলা প্রতিষ্ঠা কে করছেন? তার নাম সৈয়দ আব্দুল্লাহ খালিদ। বলো কে করছেন? সৈয়দ আব্দুল্লাহ খালিদ। ওকে, আমরা ভুল করবো শিখবো, হ্যাঁ সমস্যা নেই, তোমরা ভুল করবা তোমরা শিখবা, সমস্যা নেই, ভুল করবা শিখবা, এটাই তো নিয়ম। যত বেশি ভুল করবা তত বেশি মনে থাকবে। ক্লিয়ার? বুঝতে পারছো আমার কথাটা? আচ্ছা, তোমরা নিশ্চয় জানো এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের, এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে তোমাদের যে হচ্ছে কি আছে বলো তো আমাকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে, সরি ভুল বললাম, অপরাজেয় বাংলা আছে, এইটা প্রতিষ্ঠা করা হয় কত সালে? 1973 সালে। কত সালে? 1973 সালে এটা প্রতিষ্ঠা করা হয়, মানে প্রতিষ্ঠা বলতে সরি ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। আর এটা পরবর্তীতে উদ্বোধন করা হয় হচ্ছে 1979 সালে। কত সালে? 1979 সালে। ক্লিয়ার? তাহলে এই দুইটা হচ্ছে ইনফরমেশন গেল কোথা থেকে? এই যে অপরাজেয় বাংলা। আর অপরাজেয় বাংলা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, তোমরা নিশ্চয় নাম শুনছো বা ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষাও দিছো সবাই, দিয়েছো না? তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের, বা অনেকেই দিয়েছো অনেকে দাও নেই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কলা অনুষদ আছে, এই কলা অনুষদের সামনে, অথবা আমি যদি আরো বলি, এই কলা অনুষদের সামনে অথবা যে বটতলাটা আছে বটতলার সামনে। ক্লিয়ার? এবার একবার রিভিশন করে দিয়ে এটা শেষ করে দেবো। তাহলে অপরাজেয় বাংলা প্রতিষ্ঠা করেন কে? সৈয়দ আব্দুল্লাহ খালিদ। ওই সৈয়দ আব্দুল্লাহ খালিদ মুক্তিযুদ্ধের উপর ভিত্তি করে বেচ করে এই অপরাজেয় বাংলা প্রতিষ্ঠা করেন। অপরাজেয় বাংলার মধ্যে 3জন ব্যক্তির ছবি আছে। আমি তোমাদেরকে বলি শোনো, কয়জন ব্যক্তির ছবি আছে বলো তো? 3জন। 3জনের মধ্যে একজন মহিলা আছে, সেই মহিলার পাশে তোমরা ভ্যানিটি ব্যাগ নাও না, এই ভ্যানিটি ব্যাগের মধ্যে একটা ফার্স্ট এইড মানে হতেছে যে প্রাথমিক চিকিৎসার একটা বক্স আছে, বুঝতে পারছো? আচ্ছা, এরপরে আছে কি? এরপরে আছে হচ্ছে কি শামীম শিকদার। আমি তোমাদেরকে বললাম ভাইয়া শামীম শিকদার দ্বন্দ্ব স আছে, তাহলে সোপার্জিত স্বাধীনতা আর স্বাধীনতার সংগ্রাম যে নামক দুইটা ভাস্কর্য পাইলা, এই দুইটা ভাস্কর্য কে প্রতিষ্ঠা করছে? শামীম শিকদার। মজার ব্যাপার হইতেছে এই শামীম শিকদার অনেকগুলো ভাস্কর্যের প্রতিষ্ঠা করেছে। এছাড়াও আরো একটা ইনফরমেশন বলি, এই শামীম শিকদার কিন্তু একজন কি বলতো, মেয়ে না ছেলে? আমাকে বলতো সবাই, মেয়ে না ছেলে? ইনি কিন্তু একজন মেয়ে। নাম শুনলে মনে হবে ও মাই গড এটা একটা কি ছেলে, কিন্তু ইনি কিন্তু একজন মেয়ে, কিন্তু বুঝতে পারছো? আচ্ছা, এরপরে আছে কি? নিতুন কুণ্ড। নিতুন কুণ্ড আমি বলেছিলাম তোমাদেরকে সাবাস বাংলাদেশ, যেটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। তুমি শিওর থাকো আমি যা যা বলতেছি পরীক্ষা কিন্তু এগুলো আসবে, মাথায় রাখো। কিন্তু তুমি এগুলো পড়ছো, আমি জানি তুমি এগুলো পড়ছো, এরপরও তোমার হয়তো কিছু জিনিস মনে আছে আর কিছু জিনিস মনে নাই। দুই চারটা নতুন নতুন কিছু তো ইনফরমেশন পাইতেছো, ধরো কদম ফোয়ারাটা তো ইনফরমেশন পাইতেছো, সেভ করে নাও মাথার মধ্যে, বুঝে নাও, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে নিতুন কুণ্ড ভালো করে বোঝো। নিতুন কুণ্ড কি করছেন? সাবাস বাংলাদেশ। তাহলে বলো সাবাস বাংলাদেশ। আর কি করছেন? সার্ক ফোয়ারা। আর কি করছেন? কদম ফোয়ারা। তাহলে ফোয়ারা গুলা পাইতেছি কে বলো তো ভাইয়া? নিতুন কুণ্ড। বলো কে কুণ্ড? কোন কুণ্ড? নিতুন কুণ্ড। বলো না কোন কুণ্ড? নিতুন কুণ্ড। তাহলে সাবাস বাংলাদেশ কোথায় আছে? রাজশাহী বিশ্ববিদ্যালয়। যদি বলা হয় সার্ক ফোয়ারা কোথায় আছে? কারণ বাজারে। যদি বলা হয় যে কদম ফোয়ারা কোথায় আছে? হাইকোর্টের কাছে। বুঝতে পারছো? হাইকোর্ট সুপ্রিম কোর্ট আছে না, এই হাইকোর্টের কাছে আছে, বুঝতে পারছো? এইগুলোর কাছে। আর একটা যদি বলি, তাহলে হামিদুর রহমান খান তো তোমরা জানোই সবাই হামিদুর রহমান সম্পর্কে। ক্লিয়ার? আচ্ছা, হ্যাঁ মেয়ে মেয়ে, সিরিয়াসলি বলতেছি মেয়ে, বুঝছো? এবার আসো ভাইয়া, তাহলে আমরা কত নাম্বার? 3 নম্বরে যাবো, আসো। সরি, 3 নম্বরে যাবো, আসো। 3 নম্বরে যদি লক্ষ্য করো তোমরা, বাংলাদেশের কি বলেছি বলতো, বাংলাদেশের মৌলিক অধিকারের সংরক্ষক হচ্ছেন কে? বাংলাদেশের মৌলিক অধিকারের সংরক্ষণ হচ্ছেন কে? বলো, অ্যান্সার করো। সুরাইয়া সুরা বলছে সিরিয়াসলি এতদিন ছেলে ভেবে আসা আমি। এই যে তোমার, দেখো আমি তোমাদের জিকে টিচার ছিলাম না জন্য তোমরা বুঝতেই পারো না, আলটিমেটলি বুঝতে পারছো ছেলে নামে কনফিউশনে ক্লিয়ার হইতে পারো না। ওকে, সমস্যা নেই। দেখো, তাহলে বোঝো ভালো করে, তাহলে বাংলাদেশের মৌলিক অধিকার সংরক্ষণ করেন কে? বলছে কি আইন মন্ত্রণালয়। কোন মন্ত্রণালয়? আইন মন্ত্রণালয়। জাতীয় সংসদ, সুপ্রিম কোর্ট, অ্যাটর্নি জেনারেল। ব্যাখ্যা করছে, আসো। বলছে কি আইন মন্ত্রণালয়। আইন মন্ত্রণালয় আইন যেগুলো হবে বা যেগুলো বাস্তবায়িত করে থাকে, বুঝতে পারছো? আইন মন্ত্রণালয়। জাতীয় সংসদ হচ্ছে আইন প্রণয়ন করে।
কি করে বলো বাবুরা? আইন প্রণয়ন করে। আমার সাথে বলো কি করে? আইন প্রণয়ন করে। যেমন জাতীয় সংসদে তোমরা এখন অধিবেশন দেখছো না, টাটকা টাটকা অধিবেশন হইতেছে না, গরম গরম অধিবেশন। তাহলে তারা কি করতেছে? নতুন নতুন আইন প্রণয়ন করতেছে। তাহলে আইন প্রণয়ন করে কে? তাহলে আইন প্রণয়ন করে। তাহলে আইন প্রণয়ন করে কে বলতো? জাতীয় সংসদ। আর জাতীয় সংসদের যারা পার্লামেন্ট অফ দ্য মেম্বার অফ দ্য পার্লামেন্ট তারা হচ্ছে আইন প্রণেতা। বুঝতে পারছো? আইন প্রণেতা। আমার যদি পরীক্ষায় প্রশ্ন আসে আইন প্রণেতা। আচ্ছা, তাহলে জাতীয় সংসদ। আচ্ছা, এরপর আছে কি? সুপ্রিম কোর্ট। আমরা জানি, আরো একটা কথা বলি, আমরা জানি এই যে জাতীয় সংসদ, বাংলাদেশ সরকারের 3টা বিভাগ আছে। বলো তো কয়টা বিভাগ আছে? 3টা বিভাগ। বলো কয়টা? 3টা। একটার নাম কি বলো দেখি? একটার নাম শাসন বিভাগ, শাসন বিভাগ। একটার নাম বিচার বিভাগ। বুঝতে পারছো? বিচার বিভাগ। আরেকটার নাম হচ্ছে কি? আইন বিভাগ বা আইনসভা। বুঝতে পারছো? আইনসভা। তাহলে আইনসভা কি? জাতীয় সংসদ। আইনসভা কি? জাতীয় সংসদ। বিচার বিভাগ কি বলতো? বিচার বিভাগ। তাহলে বিচার বিভাগ হইতেছে কোনটা? আমাকে বলো সবাই। বিচার বিভাগ কোনটা? বিচার বিভাগ হচ্ছে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, এগুলো হচ্ছে বিচার বিভাগ। বুঝতে পারছো? জেলা কোর্ট। এবার শাসন বিভাগ কোনটা? শাসন বিভাগ হচ্ছে রাষ্ট্রের সর্বোচ্চ কর্মকর্তা থেকে শুরু করে সর্বনিম্ন কর্মকর্তা পর্যন্ত তারা হচ্ছে কিসের মধ্যে পড়ে বলো দেখি? চলো বলো বলো বলো, কিসের মধ্যে পড়ে? রাষ্ট্রের সর্বোচ্চ কর্মকর্তা থেকে সর্বনিম্ন কর্মকর্তা পর্যন্ত যারা আছেন এরা হচ্ছে এই শাসন বিভাগের মধ্যে পড়েন। বুঝতে পারছো? রাষ্ট্রের সর্বোচ্চ কর্মকর্তা কে? প্রশ্ন হচ্ছে রাষ্ট্রের সর্বোচ্চ কর্মকর্তা কে? রাষ্ট্রের সর্বোচ্চ কর্মকর্তা হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রপতি। বুঝতে পারছো? সরকারি কর্মকর্তা। তাহলে সরকারি কর্মকর্তাকে রাষ্ট্রপতি। আর সর্বনিম্ন কর্মকর্তা যদি আমরা বলি তাহলে গ্রামের চৌকিদার। তাহলে রাষ্ট্রপতি থেকে শুরু করে গ্রামের চৌকিদার পর্যন্ত যারা আছেন তারা সবাই এই শাসন বিভাগের মধ্যে পড়বেন। বুঝাতে পারছি? আচ্ছা, এরপরে আছে কি? সুপ্রিম কোর্ট। তোমরা জানো সুপ্রিম কোর্ট হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ আদালত যদি বলা হয় সুপ্রিম কোর্ট। এরপর আছে কি? অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি জেনারেল সংবিধানের 64 নম্বর অনুচ্ছেদে এই অ্যাটর্নি জেনারেল সম্পর্কে বলা হয়েছে। তাহলে কত নম্বর অনুচ্ছেদ বলো আমাকে? 64 নাম্বার। তাহলে কত নম্বর অনুচ্ছেদ? 64 নাম্বার অনুচ্ছেদ অনুযায়ী বলা হয়েছে অ্যাটর্নি জেনারেল। ক্লিয়ার? আচ্ছা, এখন অ্যাটর্নি জেনারেলের সংজ্ঞাটা কি বা অ্যাটর্নি জেনারেল আসলে কে? অ্যাটর্নি জেনারেল হইতেছেন রাষ্ট্রের সর্বোচ্চ আইনজীবী। তাহলে রাষ্ট্রের সর্বোচ্চ যিনি আইনজীবী তাকে বলা হয় অ্যাটর্নি জেনারেল। তাহলে রাষ্ট্রের সর্বোচ্চ আইনজীবী। তাহলে রাষ্ট্রের সর্বোচ্চ আইনজীবী মানে বোঝো আগে, রাষ্ট্রপক্ষের সর্বোচ্চ যিনি আইনজীবী বা আইন কর্মকর্তা, আইনজীবী বা আইন কর্মকর্তা তার নাম কি বলতো? তার নাম হচ্ছে আইনজীবী বা আইন কর্মকর্তা। আইন কর্মকর্তা তার নাম কি? তার নাম হচ্ছে অ্যাটর্নি জেনারেল। ক্লিয়ার? এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া অ্যাটর্নি জেনারেল আসলে কেমনে হয়, কিভাবে হয়? ভাইয়া যে সরকার যখন ক্ষমতায় আসে তখন তাদের পক্ষের যে লোক আছেন ওই লোককে তারা অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ করে থাকেন। বোঝো নাই আমার কথাটা মনে হয়? ধরো আওয়ামী লীগ যদি ক্ষমতা থাকতো তাহলে আওয়ামী লীগের লোকজন যারা বড় আইন কর্মকর্তা আছেন তাকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিত। ধরো অন্তর্বর্তীকালীন সময়ে একজন অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিয়েছে। এর পরবর্তীতে অ্যাটর্নি জেনারেল, ধরো বিএনপি ক্ষমতা আসে, বিএনপির সময় বিএনপি একজন অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিয়েছে। বুঝতে পারছো? বর্তমান অ্যাটর্নি জেনারেলের নাম হচ্ছে রুহুল কুদ্দুস। নাম কি? রুহুল কুদ্দুস। ইনি বিএনপি মনোনীত। আচ্ছা, আর আগের অ্যাটর্নি জেনারেল যার নাম ছিল ওনার হচ্ছে আসাদুজ্জামান। উনি বর্তমান সময়ের আইন মন্ত্রণালয় যেটা আছে না, এই আইন মন্ত্রী হিসাবে কাজ করতেছেন আসাদুজ্জামান। পরীক্ষাগুলো আসবে আইন মন্ত্রীকে, অ্যাটর্নি জেনারেলকে, যেগুলো যে এগুলো সাংবিধানিক পদের মধ্যে পড়ে, এই জন্য এগুলোর মধ্যে থেকে তোমাদের আসার সম্ভাবনা আছে। বুঝতে পারছো আমার কথাটা? ওকে, রাষ্ট্রের সর্বোচ্চ আইনজীবী বা আইন কর্মকর্তা। ওকে, এবার আসো তাহলে আমরা কত নম্বরে গেলাম ভাই বলো? 3 নাম্বার। তাহলে 3 নম্বরের অ্যান্সার কি হবে? 3 নম্বরের অ্যান্সার হবে হচ্ছে সুপ্রিম কোর্ট। বলো কোন কোর্ট? সুপ্রিম কোর্ট। প্রশ্ন হচ্ছে আরো একবার বলি, মৌলিক অধিকার রক্ষক যদি প্রশ্ন আসে সেক্ষেত্রে যদি মৌলিক অধিকার রক্ষণের দায়িত্ব কে থাকেন তাহলে সংবিধান হবে। অ্যান্সার কি হবে? সংবিধান। কিন্তু প্রশ্নের এখানে অপশনের মধ্যে সংবিধান কথাটাই নাই, তো দ্যাটস ওয়াই এখানে হবে সুপ্রিম কোর্ট। আর সংবিধানের অভিভাবক বা রক্ষাকর্তক বা রক্ষক বা প্রধান বা ব্যাখ্যাকারক সেটার নামই হচ্ছে কি? সুপ্রিম কোর্ট। তো দ্যাটস ওয়াই এটার অ্যান্সার হচ্ছে সুপ্রিম কোর্ট হবে। বুঝতে পারছো? আচ্ছা, এবারে যাও পরবর্তীতে নেক্সট কোশ্চেনে। 4 নাম্বার দেখো, 4 নাম্বারে কি বলছে? যে দল ক্ষমতায় যাবে তারাই অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে। রেকর্ড ক্লাস কি পাবো? পাইতেও পারো নাও পাইতে পারো। বুঝতে পারছো? তবে ক্লাসটা করো।
সাবিয়া ইসলাম ক্লাসটা করো, হ্যাঁ। রেকর্ড ক্লাস তো অবভিয়াসলি পাবা, ইউটিউবে আছে, তবে মজা পাবা না, লাইভ ক্লাস করো, মজা পাবা অনেক বেশি। আসো, বাংলাদেশের জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত বলো আমাকে সবাই। তাহলে বাংলাদেশের জলবিদ্যুৎ কেন্দ্র, আমরা জানি যে জলটাকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা হয় সেটা হচ্ছে জলবিদ্যুৎ কেন্দ্র, তাই না? ধরো আমার বাড়িতে তো জল আছে, তোমার বাড়িতেও জল আছে, তাহলে এখন ওখানে ভাই বিদ্যুৎটাকে কেমনে উৎপন্ন করব? হবে না। এখন কেন হবে না? কারণ হইতেছে ওখানে প্রচুর পরিমাণে স্রোত লাগবে, বুঝতে পারছো? প্রচুর পরিমাণে স্রোত লাগবে। এই স্রোতটাকে কাজে লাগিয়ে ওইখানে যে বাধাটা সৃষ্টি হবে, ওই বাধার থেকে একটা পরিমাণ বিদ্যুৎ উৎপন্ন করা হবে, বুঝতে পারছো আমার কথা? তোমরা নিশ্চয়ই কর্ণফুলী নদীর নাম জানো, কর্ণফুলী নদীর নাম শুনেছ। কর্ণফুলী নদীর স্রোতকে কাজে লাগিয়ে তারা কি করেছেন? বিদ্যুৎ উৎপন্ন করেছেন। কর্ণফুলী নদীর ওইখান থেকে আমরা জানি কাপ্তাই, তাই না? কাপ্তাইয়ের কথা নাম শুনেছি। দেখো, এইটা কথা হয় কত সালে? 1982 সালের দিকে, তখন এটা এই জলবিদ্যুৎ কেন্দ্র উৎপন্ন করা হয়। কত সালে? জলবিদ্যুৎ কেন্দ্র, বুঝতে পারছো? তাহলে একটু আমাকে সবাই একটু অ্যান্সার করো তো ভাইয়া, কোথায় হবে জলবিদ্যুৎ কেন্দ্র? ক্লিয়ার? ওকে ভাইয়া, সবাই একটু ধুমধাম একটু শেয়ার করে ফেলো তো, আরেকবার একটু কাইন্ডলি একটু শেয়ার করো। তোমরা আরেকবার একটু কাইন্ডলি একটু কষ্ট করে আমার একটু ক্লাসটা শেয়ার করো, হ্যাঁ। তোমাদের বন্ধু যারা আছে, যারা ক্লাস করতেছে, ওদেরকে একটু শেয়ার করে জানাও না একটু। এ ভাই, ওকে, ঠিক আছে, সবাই বলছো যে কাপ্তাই, তাই না? তাহলে কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্র, ওকে। তাহলে কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্র, ওকে। ঠিক আছে, এবার আসো। তাহলে আমরা যদি কাপ্তাইয়ের কথা বলি, যে কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্র এটা কত সালে বলছিলাম আমি ভাইয়া? 82 সালের কথা বললাম, তাই না? তাহলে 1900 কত সালে? 82 সালে এই বিদ্যুৎ কেন্দ্রকে মানে কাজে লাগিয়ে পরবর্তীতে কি করা হয়? বড় জলবিদ্যুৎ কেন্দ্র উৎপন্ন করা হয় এই কাপ্তাই, ঠিক আছে? তাহলে কাপ্তাই খাল বা কাপ্তাই বাঁধ বলা হয়, হ্রদ আছে কাপ্তাই। ওকে, যাই হোক। এখন দেখো এইখানে বলছে ঘোড়াশাল, বলছে মেঘনা ঘাট, এরপর বলছে হালুয়া ঘাট। যাই হোক, এগুলো লাগবে না, অতটা গুরুত্বপূর্ণ। তারা জলবিদ্যুৎ কেন্দ্র উৎপন্ন করা হয় কোনটাকে কাজে লাগিয়ে? কাপ্তাই। ক্লিয়ার? এবার আসো আমি নেক্সটে যাই। নেক্সটে হইতেছে কত নাম্বার? 5 নাম্বার, মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। তুমি এখান থেকে 100% একটা প্রশ্ন পাবা 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 পাবা। আসো, যদি বলা হয় যে কত পার্সেন্ট ইম্পর্টেন্ট, 1000% ইম্পর্টেন্ট। জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিবা, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে 100% যে কোনো একটা প্রশ্ন আসবে। বলো আসবে কিনা, বলো আমাকে আসবে কিনা? আসবে, অবশ্যই আসবে। তোমাদের বন্ধু বান্ধব যারা আছে, কাছের মানুষজন, তাদের প্রত্যেককে একটু শেয়ার করে জানায় দাও যে এখানে একটা ক্লাস হইতেছে, জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে ক্লাস হইতেছে, বুঝতে পারছো? আসো, একটু ক্লাসটা করে যাও। ক্লিয়ার? এবার আসো, শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ সাদিয়া নূর, থ্যাংক ইউ ভাই। একটু স্লো করান, এর থেকে আর কত স্লো পড়াবে? আচ্ছা 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 ভাই, আমি তো একটু স্লোই পড়াইতেছি, একটু তো আস্তে ধীরে অন্য কথাও বলতেছি। আসো, একটু এখন এটা পড়াবো, এটা স্লো পড়াই দেবো নি। শোনো, জাতীয় বিশ্ববিদ্যালয় তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে, জাতীয় বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়? 1 নাম্বার পরীক্ষায় প্রশ্ন। 2 নাম্বার যদি পরীক্ষায় প্রশ্নের ক্ষেত্রে বলি, এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের নীতি বাক্য কি? বলো, এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের নীতি বাক্য, বলো কোন বাক্য? নীতি বাক্য। তাহলে নীতি বাক্য কি, এটা যদি পরীক্ষায় প্রশ্ন আসে তখন কি দিবে অ্যান্সার? আমাকে বলো কি দিবে অ্যান্সার? তাহলে সকল জ্ঞানের, জ্ঞানীর উপরে আছেন একজন মহাজ্ঞানী। তাহলে সকল জ্ঞানীর উপরে আছেন একজন মহাজ্ঞানী, এটাই হচ্ছে নীতিবাক্য। তাহলে দেখো, সকল, সকল জ্ঞানীর, সকল জ্ঞানীর উপরে, উপরে আছেন, দেখো সকল জ্ঞানীর উপরে আছেন একজন, একজন মহাজ্ঞানী, বুঝতে পারছো? মানে সৃষ্টিকর্তাকে বুঝিয়েছে। দেখছো কত সুন্দর একটা ওয়ার্ড। তাহলে সকল জ্ঞানীর উপরে আছেন একজন মহাজ্ঞানী, গেল। এখন প্রশ্ন হচ্ছে এই জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কত সালে? তাহলে প্রতিষ্ঠা, তাহলে প্রতিষ্ঠা সম্পর্কে লিখে ফেলি, লেখো সবাই একটু। 21 অক্টোবর, তাহলে 21 অক্টোবর 1900,
তাহলে বলো কত সালে? 1992 সালে। তাহলে 21 অক্টোবর 1992 সালে। আচ্ছা, এই জাতীয় বিশ্ববিদ্যালয় কোথায় আছে ভাইয়া বলো তো? ভাইয়া বলবো আরে ভাই আমার বাড়ির পাশেই তো জাতীয় বিশ্ববিদ্যালয় আছে, কিন্তু না। তাহলে জাতীয় বিশ্ববিদ্যালয় এটা যদি আমি বলি, এটার আসলে ঠিকানাটা কোথায়? ঠিকানাটা হচ্ছে বোটবাজারের, তোমরা নাম জানো জাতীয় বিশ্ববিদ্যালয়? তাহলে জাতীয় বিশ্ববিদ্যালয় আছে হচ্ছে এখানে, যদি বলি অবস্থিত লিখি, অবস্থিত লেখো বোট বাজার, বোট বাজার, বোট বাজার। আচ্ছা, তোমাদের যদি একটু অসুবিধা হয় আমি আরো আস্তে ধীরে পড়াবো, হ্যাঁ? তবে একটু জোরে পড়ালে একটু দ্রুত অনেকগুলো ইনফরমেশন জানানো যায়। যাই হোক, বোট বাজার, গাজীপুর। দেখো, বোট বাজার, গাজীপুর। আরো ইনফরমেশন আছে, বোট বাজার, গাজীপুর, ঠিক আছে? তাহলে বোট বাজার, গাজীপুর, ঠিক আছে ভাইয়া? তাহলে বোট বাজার কি বলতো? গাজীপুরে এটা আছে, দত্তপাড়ায় আর কি, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পর্কে। আচ্ছা, মজার ব্যাপার বলি, জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পর্কে আরো একটা ইনফরমেশন আছে, সেটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যিনি উপাচার্য, যদি বলা হয় আচার্য, বাবুরা শোনো, যদি বলা হয় কি বলতো? আচার্য, আচার্য, যদি বলা হয় আচার্যকে, তখন দিবা কি বলতো আমাকে? আচার্য যদি বলে তখন দিবা রাষ্ট্রপতি। বলো কি দিবা? রাষ্ট্রপতি। বলো কি দিবা? রাষ্ট্রপতি। যদি বলা হয় উপাচার্যকে, যদি বলা হয় রাষ্ট্রে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য, এই উপাচার্যের নামটা লিখে নাও। উপাচার্যের নামটা পরীক্ষায় আসে, ঠিক আছে? লিখে নাও উপাচার্য, এবং উপাচার্য লেখো উপাচার্য। তাহলে উপাচার্য, উপাচার্য, ক্লিয়ার? তাহলে উপাচার্য লেখা হইতেছে, দেখো এস এম আমানুল্লাহ, আমানুল্লাহ, এস এম আমানুল্লাহ, ক্লিয়ার? দেখো এস এম আমানুল্লাহ, দেখো এস এম আমানুল্লাহ, ক্লিয়ার লিখছো? আচ্ছা, তাহলে বোটবাজার, গাজীপুর বা দত্তপাড়াও বলা হয়, ঠিক আছে? দত্তপাড়াও বলা হয়, দত্তপাড়া। লিখে নাও, যত ইনফরমেশন আছে শিখে নাও, যেন মিস না হয়, ঠিক আছে? লিখে নাও দত্তপাড়া। তাহলে নীতি বাক্য পরীক্ষা আসবে, নীতি বাক্য আসবে যে সকল জ্ঞানীর উপরে আছেন একজন মহাজ্ঞানী। তাহলে সকল জ্ঞানীর উপরে আছেন একজন মহাজ্ঞানী। প্রতিষ্ঠাতা, তাহলে প্রতিষ্ঠাতা হচ্ছে 21 অক্টোবর 1992 সালে। যদি হলো অবস্থিত কোথায়? দত্তপাড়া, বোটবাজার, গাজীপুর। দত্তপাড়া, বোটবাজার, গাজীপুর। আর উপাচার্য যদি বলা হয়, তার নাম হচ্ছে এস এম, এএসএম ভালো করে শেখা যাবে, এএসএম। তাহলে এএসএম, ঠিক আছে? এএসএম, এএসএম আমানুল্লাহ। বলো কোন উল্লাহ? আমানুল্লাহ। যদি বলা হয় আচার্যকে, তার নাম দিবা রাষ্ট্রপতি। বলো আচার্যকে রাষ্ট্রপতি, ক্লিয়ার? বলো আচার্যকে রাষ্ট্রপতি। তোমরা কিন্তু শেয়ার করতেছো না, মন খারাপ করতেছি, বুঝছো ভাইয়া? তোমরা কিন্তু শেয়ার করতেছো না, মাত্র 96 জন মানুষজন দেখতেছো, কিন্তু শেয়ার কেউ করতেছো না, খুবই কষ্ট লাগতেছে, বুঝতে পারছো? আচ্ছা, তোমরা শেয়ার না করো, তোমাদের বন্ধুদেরকে তো অ্যাটলিস্ট তো ভাই তুই আই ক্লাসটা কর, বুঝতে পারছো? একটু কষ্ট করে ক্লাস নিচ্ছি, বুঝো না? বেশি স্টুডেন্ট হইলে আমার জন্য সুবিধা হয়। কি সুবিধাটা? অনেক স্টুডেন্ট থাকলে তখন একটা জমজমাট পরিবেশ সৃষ্টি হয়, আর টিচার তখন বেশি পরিমাণ উদ্বুদ্ধ হয় ক্লাস নিতে, বুঝতে পারছো? তখন একটা দেখবি ইনভায়রনমেন্ট বেশি থাকে। আমরা ধরো 200-300 স্টুডেন্ট একসাথে করে নিয়ে দিই ক্লাস নেই, বুঝতে পারছো? তারও বেশি ক্লাস নেই, মানে অফলাইনে ক্লাস নেই, বুঝছো? যখন অফলাইনে ক্লাস নেই তখন হিউজ, চোখের সামনে তো অনেক স্টুডেন্ট থাকে, তখন একটা এনার্জি পাওয়া যায়, বুঝছো? আচ্ছা, যাই হোক, এখন দেখো ভাই আমি কি ভাইয়া বাংলা ইংলিশ ক্লাসটা যদি একটু দিতেন ভাইয়া, বাংলা ইংলিশ ক্লাস দিবে ইনশাল্লাহ পাবা, ইনশাল্লাহ পাবা। আচ্ছা শোনো বাবুরা, বাবুরা শোনো, তাহলে এখানে কি ঠিক লেগেছে 21 অক্টোবর 1992? হ্যাঁ, শোনো, এখন শোনো, এইখানে যদি একটা পরীক্ষা জিনিস আসে, সেটা হচ্ছে এর শিক্ষার্থীর সংখ্যা তো আসবে না জীবনও। আচ্ছা, আরেকটা জিনিস একটু তোমাদেরকে বলি, সেটা হচ্ছে এরা কার অধিভুক্ত। যেমন কিছু বিশ্ববিদ্যালয় আছে সেটা হচ্ছে সাহিত্য শাসিত, মানে কারো আন্ডারে না, বুঝতে পারছো? আর কিছু বিশ্ববিদ্যালয় যেমন বেসরকারি বিশ্ববিদ্যালয়, সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়, এছাড়া বাংলাদেশের আরো অনেক যত বিশ্ববিদ্যালয় আছে, যে 4টা বাদে, 4-5টা বাদে, সেগুলো সবগুলো ইউজিসির আন্ডারে। বলো কার আন্ডারে? বলো বাবুরা, ইউজিসি, বুঝতে পারছো? ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন। তাহলে ইউজিসির আন্ডারে হচ্ছে এই অধিভুক্ত কে বলতো? জাতীয় বিশ্ববিদ্যালয়। পরীক্ষা কিন্তু আসবে, তাহলে ইউজিসির আন্ডারে। দেখো আমি তোমাদের বলি, সাহিত্য শাসিত মানে কি? সাহিত্য শাসিত মানে যে বিশ্ববিদ্যালয়গুলো, যে বা প্রতিষ্ঠানগুলো সরকারের নিয়ম নীতির সাথে
মানে ধরো একাগ্রত না, কিন্তু তার নিজের মতো একটা নিজের মতো রুলস রেগুলেশন সব মেনটেন করে চলে। বুঝো ভালো করে। ধরো ঢাকা বিশ্ববিদ্যালয় তার নিজের মতো নিজের নিয়মে তারা পরিচালিত হয়ে থাকে। প্রশ্ন হচ্ছে ভাইয়া তারা কি সরকারকে মানে না? তারা সরকারকে মানতে বাধ্য নয়। কিন্তু যেহেতু বিশ্ববিদ্যালয়ের মেইন প্রথম যিনি হেড থাকেন ধরো উপাচার্য, এই উপাচার্যই হইতেছেন যে সরকার আসে ওই সরকারের লোক হয়, বা যারা শিক্ষকগুলো রয়েছেন বেশিরভাগ ক্ষেত্রে তাদের লোক হয়। তো কাজে ওটা সরকারের সাথে একটা অ্যালাইন করে চলাফেরার চেষ্টা করে। বুঝতে পারছো আমার কথাটা? এটাই নিয়ম আর কি, এটাই সিস্টেম। তো প্রশ্ন হচ্ছে কিছু বিশ্ববিদ্যালয় যারা আবার ধরো স্বায়ত্তশাসিত নয়, যারা স্বায়ত্তশাসিত নয় সরকারি বিশ্ববিদ্যালয়, তারা সকলে ইউজিসির আন্ডারে অধিভুক্ত। ইউজিসি মানে কি? ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন। বুঝতে পারছো? যেমন আমরা ছোটবেলায় প্রাথমিক শিক্ষা বোর্ড ছিল, মাধ্যমিক শিক্ষা বোর্ড ছিল, বলো ছিল কি না আমাকে? উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড আছে কিনা বলো? কথা বলে না। আছে। ঠিক তেমনি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে এরকম একটা ইউজিসি আছে, তারা এই বিশ্ববিদ্যালয়গুলোকে নিয়ম নীতি ঠিক করে দেয়। ওকে, বুঝতে পারছো আমার কথাটা? ঠিক আছে, বুঝছো? আচ্ছা, এবার আসো ভাইয়া, তাহলে আমরা মোটামুটি 5 নাম্বারটা শেষ করে ফেলছি। আসো তো আমরা 6 নাম্বার পড়বো। ওকে, বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক খেতাব প্রাপ্ত একজন বিদেশি নাগরিকের নাম তোমরা বলবা। তাহলে বিদেশি নাগরিকের নাম কি? উইলিয়াম এ এস অর্ডারল্যান্ড। উইলিয়াম এ এস অর্ডারল্যান্ড। 2 নাম্বার মার্ক টালি। 3 নাম্বার সাইমন রিং। 4 নাম্বার বলছে এডওয়ার্ড কেনেভি। তাহলে এডওয়ার্ড কেনেভি, এই 4 জন ব্যক্তির নাম বলছে। তাহলে দেখো এই 4 জনের মধ্যে তুমি আমাকে অ্যান্সার করো যে আসলে কোনটা হবে। বলো তো আমাকে সবাই একটু বলবা এটা কোনটা অ্যান্সার হবে। তাহলে উইলিয়াম এ এস অর্ডারল্যান্ড, মার্ক টালি, সাইমন রিং, এইটার ক্ষেত্রে বলতে পারবা? একটু বলো না সবাই একটু। সবাই। আচ্ছা, আমি ব্যাখ্যাতে যাই। হ্যাঁ, তোমরা বলো, আমি ব্যাখ্যা করি। দেখো, বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক খেতাবপ্রাপ্ত। তাহলে বীর প্রতীক যিনি খেতাবপ্রাপ্ত, একমাত্র বীর প্রতীক হইতেছে 4 নাম্বার ধাপে। বুঝো? মানে মুক্তিযুদ্ধ অবদানের জন্য আমরা জানি 4টা পদক দেওয়া হয়: বীর শ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম, আর হচ্ছে বীর প্রতীক। এই বীর প্রতীক খেতাবপ্রাপ্ত একজন বিদেশি নাগরিক আছেন। সেই বিদেশি নাগরিক ইনি ইনি একজন মানে হচ্ছে অস্ট্রেলিয়ার হইতেছে অধিবাসী। বুঝতে পারছো? সরি, নেদারল্যান্ডের হচ্ছে অধিবাসী। মানে নেদারল্যান্ডে জন্ম, হচ্ছে নেদারল্যান্ডে জন্ম, নেদারল্যান্ড। বুঝতে পারছো? আচ্ছা, দেখো জন্ম কোথায় বলো তো? নেদারল্যান্ডে। বাহ, সবাই কি সুন্দরের, সবাই এত সুন্দর। এই যে জয়িতি সরকার মনি, এত সুন্দর করে কেমনে এত ভুল অ্যান্সার তোমরা কনফিডেন্টের সাথে দিতে পারো? হ্যাঁ, আমাকে বলো তো। এই যে ইশরাত জাহান মিম, আপু কি অবস্থা? এই ভুল অ্যান্সার দিচ্ছ তোমরা সবাই। মালিহা, ঠিক আছে। তারপর সুমাইয়া, ঠিক আছে, ঠিক আছে। নাফিসা, ওকে। তিশা তিশা জাহান বলছে 6 রে, থ্যাংক ইউ সো মাচ। সেজুতি ইসলাম মো, আপু ঠিক করো নাই, ভুল বলছো। বুঝছো? ভুল বলছো। ওকে, ভুল বলছো। আচ্ছা দেখো, তাহলে এনার নাম হচ্ছে উইলিয়াম এ এস অর্ডারল্যান্ড। ইনি জন্মগ্রহণ করেছেন কোথায়? নেদারল্যান্ডসে। বলো কোথায়? নেদারল্যান্ডসে। এই জন্য ইনি ওলন্দাজ নামে পরিচিত আর কি। যাই হোক, এবার দেখো ইনি জন্মসূত্রে তো নেদারল্যান্ডে, কিন্তু ইনি হচ্ছে দেশি হিসাবে, মানে যেমন আমাদের আইডেন্টিটি আছে না, ন্যাশনালিটি আছে না, ইনি কিন্তু একজন অস্ট্রেলিয়ার আর কি নাগরিক হিসাবে আর কি। বুঝতে পারছো? নাগরিকত্ব হচ্ছে কোন দেশের বলো? নাগরিকত্ব হচ্ছে অস্ট্রেলিয়ার। তাহলে অস্ট্রেলিয়ার হচ্ছে নাগরিকত্ব। এখন ভালো করে বোঝো, এনার সম্পর্কে আমি তোমাদেরকে বলি, তাহলে মনে থাকবে। অস্ট্রেলিয়া। ইনি ইনি কি করছেন? ইনি 1936 সালের দিকে, ওই সময়ে তোমরা জানো যে 1939 সাল থেকে 1945 সাল পর্যন্ত, 1939 সাল থেকে 1945 সাল পর্যন্ত কি হয়েছিল বলো আমাকে? দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইনি অংশগ্রহণ করেন। ইনি 1936 সালের ওই দিকে, তখন উনি বাটা কোম্পানিতে জুতা পালিশ করতেন। অভাবের সংসার ছিল, তখন উনি গরিব ছিলেন। গরিব বলতে ওই সময় তখন উনি হাই স্কুল পর্যন্ত পড়াশোনা করছেন, এরপর বেশি আর পড়াশোনা করেন নাই। যেহেতু অভাবের তাড়না ছিল, এবং পরবর্তীতে উনি জুতা হচ্ছে মোছার জন্য, যেটা আর কি আমরা জুতা মোছা বলি, এটার জন্য উনি তখন বাটা কোম্পানি, তোমরা আজকে যে বাটা কোম্পানি জুতা পরো, এই বাটা কোম্পানির জুতা তখন উনি ওখানে পালিশের হিসেবে জয়েন করেন আর কি, সুপালিশ করার জন্য। যখন জয়েন করলেন, এর পরবর্তী দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলো। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পরে তারপরে উনি আবার
দ্বিতীয় বিশ্বযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন, প্রত্যক্ষভাবে এবং সক্রিয়ভাবে অংশগ্রহণ করলেন। এর পরবর্তীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ, পরবর্তীতে আবার উনি সামরিক বাহিনীতেও কিছু সময়ের জন্য যোগদান করলেন। করার পরে কিছুকাল পরে তারপর আবার উনি বাটা কোম্পানিতে আসলেন। বাটা কোম্পানিতে আসার সুবাদে তখন উনি বাংলাদেশে আসছেন। বুঝতে পারছেন? তখন উনি কোথায় আসছেন? বাংলাদেশ। তখন বাংলাদেশে আসার কারণে বাংলাদেশে তখন ওই সময় চলতেছে, কি চলতেছে বলেন তো? মুক্তিযুদ্ধ চলতেছে ১৯৭১ সালে। তাহলে মহান মুক্তিযুদ্ধ চলতেছে। ওই মুক্তিযুদ্ধের সময় তখন তিনি বাংলাদেশের পক্ষে, যেহেতু দেখতেছে চারপাশে এত অন্যায় অবিচার, দেখবেন বিদেশিরা কিন্তু সহজে কিন্তু অন্যায়ের পক্ষে অবলম্বন করে না। সব বিদেশী করে না এমনটা না। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ওরা কিন্তু বিষয়টা অন্যায় করে না। যা অন্যায় করে সবগুলোই করে কে? সবগুলোই বাঙালি। দেখেন এই তখন কে করছেন? তখন ইনি হচ্ছে এই ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের পক্ষে অবলম্বন করছেন। মুক্তিযুদ্ধের পক্ষে অবলম্বন করে এবং ব্যাপক ভূমিকা পালন করেন। এই ভূমিকা পালন করার জন্য পরবর্তীতে এনাকে বীর প্রতীক হিসাবে ভূষিত করা হয়। বুঝতে পারছেন? তাহলে একমাত্র বিদেশী হিসাবে তাহলে বাংলাদেশের মুক্তিযুদ্ধ অবদানের জন্য বীর প্রতীক খেতাবপ্রাপ্ত একটা কিন্তু কথা আছে, সেটা কোনটা বলেন তো? একমাত্র। বুঝতে হবে কিন্তু। তাহলে একমাত্র বিদেশী, তার নাম কি? এস.ডব্লিউ.এস. অডারল্যান্ড। তাহলে উইলিয়াম এ.এস. অডারল্যান্ড। বুঝতে পারছেন? তাহলে উইলিয়াম এস. অডারল্যান্ড। ওকে, ক্লিয়ার সবাই? ক্লিয়ার? আচ্ছা, তাহলে বুঝতে পারছেন সবাই? আচ্ছা, যদি পরীক্ষায় প্রশ্ন আসে তার জন্মস্থান কোথায়, তাহলে ভাই হবে নেদারল্যান্ড। আর যদি পরীক্ষায় প্রশ্ন আসে মৃত্যুবরণ করেন কোথায়, তাহলে অস্ট্রেলিয়া। এবং নাগরিকত্ব কোথায়? নাগরিকত্ব হচ্ছে অস্ট্রেলিয়ার। আশা করি সবাই বুঝতে পারছেন। থ্যাংক ইউ সো মাচ। যারা যারা বুঝছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, একজন জিজ্ঞেস করছেন তার স্ত্রীর নাম কি? এই ভাইয়া এরা তো জানি, বলো। তোমার এই পরীক্ষায় কি স্ত্রীর নাম আসবে? বলো স্ত্রীর নাম। স্ত্রীর নাম আসবে না। স্ত্রীর নাম হচ্ছে মারিয়া। বুঝতে পারছো? এখন যদি বলো যে এনার সম্পর্কে বলো, এনার সম্পর্কে এনার একটা মেয়ে আছে, আর কিছু নাই। দেখো একটা মেয়ে আছে, মারিয়া হচ্ছে স্ত্রীর নাম, একটা মেয়ের নাম। এত কিছু ইনফরমেশন লাগবে না, যেগুলো বলছে এগুলো তো আলহামদুলিল্লাহ অনেক বেশি, অনেক বেশি, এগুলোই বেশি লাগবে না। তাহলে দেখেন একজন বীর প্রতীক যার নাম হচ্ছে এস.ডব্লিউ.এস. অডারল্যান্ড। তাহলে এগুলো মনে থাকবে নিশ্চয়ই। তাহলে জন্ম কোথায়? নেদারল্যান্ডে। মৃত্যুবরণ করেন অস্ট্রেলিয়াতে। জন্মসূত্রে নাগরিকত্ব কোথায়? নাগরিকত্ব হচ্ছে অস্ট্রেলিয়ার। এবং কোন কোম্পানিতে যুক্ত ছিলেন? বাটা কোম্পানিতে। এবং কোন যুদ্ধে অংশগ্রহণ করছেন? দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করছেন। এবং পরবর্তীতে কোনটাতে? বাংলাদেশেরটাতে করছেন। বুঝতে পারছেন? এই জন্য কোন উপাধি দেওয়া হয়েছে? বীর প্রতীক। ক্লিয়ার? বলেন বুঝছেন? বুঝছেন? ওকে, পারবেন না? আচ্ছা, এবার আসেন পরবর্তী নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন লক্ষ্য করেন, কোন সালে বঙ্গভঙ্গ রদ করা হয়? তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে বঙ্গভঙ্গ কত সালে করা হয় সেটা একটা প্রশ্ন, আর রদ যদি বলে সেটাও আর একটা প্রশ্ন। বুঝতে পারছেন? আসেন দুইটা প্রশ্নের আমরা একটু ব্যাখ্যা বিশ্লেষণ করি। ক্লিয়ার? এখন দেখেন, তাহলে এখানে যদি আমি বলি যে কত সালে বঙ্গভঙ্গ রদ করা হয়, তাহলে বঙ্গভঙ্গ কি এটা আগে বোঝেন ভাইয়া। তো আপনারা অ্যান্সার করেন, আমি বলতেছি। কত সালে? ১৯০৫, ১৯১১, ১৯১৯ এবং ১৯২১ সাল। তাহলে দেখেন বঙ্গভঙ্গ আসলে কি? বঙ্গভঙ্গ করা হয় বাঙালিদের সুবিধার জন্য। বাঙালি বলতে দ্যাট মিনস তৎকালীন সময়ের এই বাংলার সুবিধার জন্য। বুঝতে পারছেন? পূর্ব বাংলা যেটা আরকি আমাদের। পূর্ব বাংলার সুবিধার জন্য। ওই সময় কিন্তু পূর্ব পাকিস্তান এগুলো কিন্তু কিছু হয় নাই। কারণ আমরা তো তখন ব্রিটিশ পিরিয়ডে চলমান। তো তৎকালীন সময়ে ১৯০৫ সালের দিকে এই বঙ্গভঙ্গ করা হয়। বঙ্গভঙ্গ করেন। বঙ্গভঙ্গ করার আগে ওই সময়টাতে ১৯০৩ সালে, কত সালে বলেন তো? ১৯০৩ সালে লর্ড কার্জন তার নামে একটা হল প্রতিষ্ঠা করেন, সেটার নামই হচ্ছে কার্জন হল। তাহলে ১৯০৩ সালে ১৯ ফেব্রুয়ারিতে এই কার্জন হল প্রতিষ্ঠা করেন, তাহলে লর্ড কার্জন। আচ্ছা, প্রশ্ন হচ্ছে কেন? তখন আমাদের ওই সময়টাতে এই বঙ্গভঙ্গের সময়টাতে তৎকালীন সময়ে ওই সময়টাতে কথা বলতে ১৯০৫ সালের আগের ঘটনা বলতেছে। তখন আমাদের এখানের যত কিছু ছিল সব ছিল কলকাতা কেন্দ্রিক। কোন কেন্দ্রিক? কলকাতা কেন্দ্রিক। কলকাতা কেন্দ্রিক সুবিধা হওয়াতে তখন আমাদের অফিস, আদালত যত কিছু মোটামুটি বলেন সবকিছু ছিল হচ্ছে কলকাতা কেন্দ্রিক ছিল। তো এবং বিচার-আচার যত কিছু সবকিছু কলকাতায়। মেডিকেল কলেজে সবই কলকাতায়। তখন এই যে বাংলার এই পূর্ব বাংলা, আসাম এই অংশের মানুষজন, পূর্ব বাংলা এবং আসাম এই অংশের মানুষজন বা ঢাকা কেন্দ্রিক যারা ছিল এদের খুবই স্ট্রাগল হইতো। কোথায় যাইতে? এই কলকাতায় যাইতে। তখন এই কলকাতা যখন যাইতে খুবই স্ট্রাগল হতো বা খুবই পরিশ্রম করতে হতো, খুবই কষ্টসাধ্য ব্যাপার ছিল। এবং আরো একটা বড় ফ্যাক্ট, এটা তো পরিশ্রম ছিলই, সবচেয়ে বড় ফ্যাক্ট ছিল ব্রিটিশদের পক্ষে পুরো এই রাজ্যটারে শাসন করা আসলে তাদের পক্ষে একসাথে করে শাসন করাটা খুবই দুঃসহ ব্যাপার ছিল। একটা খুবই মানে একদমই খুবই কষ্টকর ব্যাপার ছিল। এবং তখন তারা সিদ্ধান্ত নিলেন, ব্রিটিশরাই বেসিক্যালি সিদ্ধান্ত নিয়েছেন। কি সিদ্ধান্ত নিয়েছেন? তারা একটা কলকাতাকে একটা ভাগে বিভক্ত করবেন আর ঢাকাকে একটা ভাগে বিভক্ত করবেন।
তখন ঢাকা কেন্দ্রিক একটা বিভক্ত করবেন, করলে তাহলে সুবিধাটা কি হবে? সুবিধাটা হচ্ছে এই অঞ্চলের মানুষ আলাদা থাকবে, এই অঞ্চলের মানুষ আলাদা থাকবে। তখন এই সময়ে ঢাকার যারা নওয়াব স্যার সলিমুল্লাহ, নওয়াব আব্দুল লতিফ, এনারা যারা তৎকালীন সময়ে ছিলেন, ঢাকার জমিদার যারা ছিলেন বা ওই সময় ইংরেজি শিক্ষায় শিক্ষিত ছিলেন, তারা বললেন যে এই অংশের মানুষজন তারা ইংরেজি শিক্ষা অতটা বেশি পরিমাণ পারদর্শী না। দ্যাট মিনস তারা পারদর্শী না হওয়াতে তারা কোনো ব্রিটিশ দ্বারা যে সরকারি চাকরিগুলো আছে এই সরকারি চাকরিগুলো পায় না। তখন তাহলে আমাদের জন্য এই অংশের মধ্যে তারা একটা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা দরকার। আমাদের এই অংশের মধ্যে তখন তাহলে একটা ধরেন হসপিটাল প্রতিষ্ঠা করা দরকার। আমাদের এই অংশের মধ্যে হাসপাতাল, বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল এগুলো প্রতিষ্ঠা করা দরকার। বুঝতে পারছেন? তখন বিভিন্ন প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করার জন্য তারা উদ্যোগ গ্রহণ করে এবং তারা পরবর্তীতে এই নওয়াব স্যার সলিমুল্লাহ রায় পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য তারা শত শত একর জমি, প্রায় 600-700 একর জমি তারা দান করে দেয় ব্রিটিশদের কাছে। বুঝতে পারছেন? সেই জমিগুলোর উপরেই কিন্তু বর্তমানে কিন্তু এখন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত করা হয়েছে। তো এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়, তাহলে পূর্ব বাংলা এবং আসাম, তাহলে এই পূর্ব বাংলা এবং আসামটারে তারা আলাদা করলেন, ঢাকা কেন্দ্রিক করার চেষ্টা করলেন। আর কলকাতা যখন করলেন, কলকাতাটা এটা কলকাতা কেন্দ্রিক করার চেষ্টা করে ফেলেন ওইদিকে যারা কলকাতার মানুষজন ছিলেন। এখন এইটা করার কারণে মুসলমানরা খুশি হইলেন। কারা খুশি হয়েছেন বলেন তো? মুসলমানরা খুশি হয়েছেন, কারণ এই পূর্ব বাংলার মধ্যে মুসলমানরা ছিলেন। বুঝতে পারছেন? মুসলমানদের স্বার্থ রক্ষা হয়েছে, মুসলমানদের দাবি দেওয়া রক্ষা হয়েছে, মুসলমানরা খুশি হয়েছেন। কিন্তু এই কলকাতার তখন যারা হিন্দু যারা ছিলেন, বিশেষ করে হিন্দু যারা নেতা ছিলেন, এই নেতারা তখন অখুশি হইলেন। বুঝতে পারছেন? এখানে হিন্দু বলতে বেসিক্যালি এখনকার হিন্দুর কথা বলতেছে না। এখন আমরা যারা হিন্দু মুসলমান আছি এই হিন্দু না, এরা হচ্ছে যারা হিন্দু তৎকালীন সময় যারা জমিদার টাইপের মানুষজন ছিলেন, এরা অখুশি হলেন। কেন অখুশি হলেন? কারণ এই অংশের মানুষ এখানে আসলে তাদের ব্যবসা বাণিজ্য প্রসারিত হইতে থাকে, ব্যবসা বাণিজ্য, তখন এই অংশের মানুষ আসবে না, ব্যবসা বাণিজ্য কি সহজে হবে? হবে না। তাই জন্য ওরা অখুশি হলেন। এর কারণে তারা ব্রিটিশদের কাছে বরাবরই চিঠি প্রদান করতে থাকলেন এবং ব্রিটিশদেরকে তারা বিভিন্নভাবে তারা অসহযোগিতা করতে থাকলেন। এবং এরই প্রেক্ষাপটে আমাদের সবার প্রিয় কবি, তার নাম রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর তখন কি করলেন? তখন আমার সোনার বাংলা গান গাইলেন। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। কি বাসি? আমি তোমায় ভালোবাসি। এই আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি বলার পরে রাখি বন্ধন উৎসব চালু করলেন। যারা হিন্দু আছেন তারা জানেন, আপনাদের ভাইফোঁটা, যেটা ভাইফোঁটা বলেন, যেটা ভাই, এই যে রাখি বন্ধন উৎসব, এই রাখি বন্ধন উৎসব চালু করলেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। এর পরবর্তীতে তারা এই যে দুই অংশের মধ্যে ভাগ করা, তখন বললেন এই বাংলাকে ভাগ করা মানে মাকে ভাগ করা। কাকে ভাগ করা? মাকে ভাগ করা। তাহলে মাকে ভাগ করা যাবে না, এরা বোঝানোর চেষ্টা করেছিলেন। কিন্তু এইখানে তো মুসলমানদের কোনো দাবি দেওয়া উত্থাপিত হচ্ছিল না। এখানে আরেকটা কথা আছে, সেটা হচ্ছে এই হিন্দুদের বা কলকাতার যারা মানুষজন বা ভারতবর্ষের যারা মানুষজন ছিল বা বিশেষ করে ভারতের যারা, তাদের দাবি দেওয়া উত্থাপনের জন্য তখন 1885 সালের দিকে তখন কংগ্রেস প্রতিষ্ঠা করা হয়। কি প্রতিষ্ঠা করা হয়? কংগ্রেস। তুমি জাস্ট খালি আমার গল্পগুলো শোনো ভাইয়া, আমার কথাগুলো শোনো, প্রতিটা লাইন যদি শুনতে পারো তোমার প্রতিটা এমসিকিউ কভার হবে, প্রতিটা এমসিকিউ কভার হবে। জাস্ট গল্প আকারে শোনো, মনে থাকবে সবকিছু। ওকে, দেখো ভাইয়া, এখন দেখো, এবার দেখো ভালো করে দেখো, তাহলে হিন্দুরা তখন কি করলেন? তখন তাদের দাবি দেওয়া উত্থাপনের জন্য কংগ্রেস প্রতিষ্ঠা করলেন। কত সালে? 1885 সালে। তখন মুসলমানরা তাদের দাবি দেওয়া উত্থাপনের জন্য তখন 1906 সালে, কত সালে? 1906 সালে তখন মুসলিম লীগ প্রতিষ্ঠা করলেন। কি প্রতিষ্ঠা করলেন? মুসলিম লীগ। তাহলে মুসলিম লীগ প্রতিষ্ঠা করলেন কত সালে? 1906 সালে। ক্লিয়ার? তাহলে মুসলিম লীগ প্রতিষ্ঠা করলেন কত সালে? 1906 সালে। বুঝতে পারছেন? এর পরবর্তীতে এই যে হিন্দুরা, তখন তারা অখুশি হলেন এবং কলকাতার মানুষজন অখুশি হলেন। এরই প্রেক্ষাপটে তারা পরবর্তীতে 1908 সালের দিকে, কত সালে? 1908 সালের দিকে স্বদেশী আন্দোলন শুরু করেন। স্বদেশী আন্দোলন মানে কি? স্বদেশী আন্দোলন মানে হচ্ছে নিজের দেশের পোশাক পরিচ্ছদ পরবে, তারা বিদেশি পণ্য বর্জন করবে। মানে হচ্ছে বিলাতি পণ্য বর্জন করো, দেশি পণ্যের প্রসার ঘটাও। এটা হচ্ছে তাদের নীতি বাক্য ছিল, এটা তাদের স্লোগান ছিল। তাহলে বিলাতি পণ্য বর্জন করো, দেশি পণ্যের প্রসার ঘটাও। বিলাতি পণ্য মানে কি? ওই ব্রিটিশদের পোশাক পরিচ্ছদ করো। তারপরে আমাদের পোশাক তো ওই সময় ছিল মোটা, আমাদের ওই সময় পোশাক কি ছিল? মোটা কাপড় ছিল বা পাতলা কাপড় ছিল, যেটাই থাকুক না কেন, তখন ওটাও বলছিল যে মোটা কাপড় হোক না, মোটা হোক না শাড়ি, তাও আমরা শাড়ি পরে থাকবো, আমরা সেই মোটা কাপড়ে পরে থাকবো, তাও বিলেতি পণ্য পরবো না। বুঝতে পারছেন? আচ্ছা, যখন এইটা হইলো তখন ব্রিটিশটা একটা বেকায়দার মধ্যে পড়ে গেছে, তার ব্যবসা বাণিজ্য হয় না, বিলেতি পণ্য ডাক বয়কটের ডাক দিয়েছে। এর পরবর্তী প্রেক্ষাপটেই 1900 কত সালে বলেন তো? 1911 সালে
1900 কত সালে? 11 সালে রাজা পঞ্চম জজ, পরীক্ষায় এটা আসে 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 আসে। রাজা পঞ্চম জজ, কত জজ? রাজা পঞ্চম জজ। তাহলে রাজা পঞ্চম জজ, এই পঞ্চম জজের অভিষেক অনুষ্ঠানের দিন, তাহলে রাজা পঞ্চম জজের যে অভিষেক অনুষ্ঠান, অভিষেক মানে কি? উনি ওই দিন দায়িত্ব গ্রহণ করবেন। ওই দিনে তখন এই যে এই পুরো বঙ্গভঙ্গ তখন রদ করা হয়। রদ দ্যাট মিনস মানে বাতিল করা হয়, বুঝতে পারছেন? তাহলে বঙ্গভঙ্গ বাতিল করলেন। এতে করে মুসলমানরা অখুশি হলেন এবং হিন্দুরা খুশি হইলেন। বুঝতে পারছেন আমার কথাটা? বলেন বুঝছেন? আচ্ছা ভাইয়া, টিচার চাইতেছেন? হ্যাঁ, দেখেন টিচার হইতেছে দুইজনের জিকে টিচার। বড় ভাই হইতেছে সিয়াম ভাই। সিয়াম ভাই হচ্ছে আমার বিশ্ববিদ্যালয়ের বড় ভাই। উনিও আপনাদের ক্লাস নেবেন, আমিও আপনাদের ক্লাস নেব। বুঝতে পারছেন? কোনো টেনশন নাই, আপনাদের কোনোদিন এগুলো নিয়ে টেনশন করতে না। আপনি পড়া বুঝতেছেন কিনা এটা আমাকে বলেন। আমাদের অনেকগুলো প্রোগ্রাম আছে, এই জন্য আমরা দুইজন শিডিউল করে করে ক্লাস নিচ্ছি। বুঝতে পারছেন ভাইয়া? এগুলো নিয়ে মন খারাপ করতে না হবে না তো। আপনি ধুমায়া ক্লাস করেন। ভাই দুর্দান্ত ক্লাস নেয়, আপনি জানেন ভাই কি পরিমাণ ভালো ক্লাস নেয়। হ্যাঁ? ভাইও ক্লাস পাবেন, ভাইয়ের ক্লাসও আপনারা পাবেন, আমার ক্লাসও পাবেন। আমিও একটু ছোটখাটো একটু মানুষ, ক্লাস নেই না একটু, করেন না, ক্লাস করেন না, ভালো লাগবে দেখেন। ওকে ভাই, দেখেন এখন দেখেন তাহলে এইটা বঙ্গভঙ্গ রদ কি বুঝতে পারছেন? টপিক কি ক্লিয়ার হয়েছে? বলেন আমাকে, বলেন টপিক ক্লিয়ার হয়েছে? তাহলে এই টপিকে যা যা প্রশ্ন আসবে সব পারবেন না? যদি পরীক্ষায় প্রশ্ন আসে, দেখেন আমি সাল শিখাইছি, শিখাইছে কি এখানে প্রশ্ন দিয়েছে কি সাল, কিন্তু আমি ওখানে রাজা পঞ্চম জজের অভিষেক অনুষ্ঠানের কথা বললাম। তাহলে পরীক্ষায় যদি এটা আসে আপনি ভুল করবেন, বলেন আমাকে, ভুল করা কিন্তু যাবে না। ওকে, এবার আসেন পরবর্তীতে আমরা নেক্সট কোশ্চেনে যাই, ঠিক আছে ভাইয়া? আসেন 7 নম্বরের পর আমরা যাবো 8 নম্বর। দ্বীন-এ এলাহি ব্যবস্থা চালু করেন কে, তাই না, বা প্রবর্তন করেন কে? সম্রাট বাবর, সম্রাট আকবর, সম্রাট জাহাঙ্গীর, সম্রাট শাহজাহান। ওকে, ক্লিয়ার, বুঝতে পারছেন? তাহলে সম্রাট বাবর, সম্রাট আকবর, সম্রাট জাহাঙ্গীর এবং সম্রাট শাহজাহান, এই 4 জনের মধ্যে একজনকে আপনি অ্যান্সার করেন। আমি ততক্ষণ একটু বুঝাই বলি। জি স্যার বুঝতেছি, থ্যাংক ইউ সো মাচ। কি সাদিয়া নূর, তারপরে অভিমানী মেঘ বলতো জি স্যার বুঝতেছি, ওকে থ্যাংক ইউ সো মাচ। নাহিদা ইসলাম জি, ওকে ঠিক আছে। আচ্ছা একটু ক্লাসটা করেন, মনোযোগ দিয়ে করেন। হ্যাঁ, দেখেন দ্বীন-এ এলাহি ব্যবস্থার প্রবর্তন করেন কে? আমি একটু আপনাদের মুঘল শাসন আমল সম্পর্কে 2-4টা কথা বলি। মুঘল শাসন আমল সম্পর্কে আপনারা অ্যান্সার করেন। মুঘল শাসন, মুঘল শাসন কি ভাইয়া এটা আগে বোঝেন। মুঘল শাসন হচ্ছে, এর প্রতিষ্ঠাতা যদি আমি বলি তার নাম হচ্ছে বাবর। নাম কি? বাবর, সম্রাট বাবর। সম্রাট বাবর পানিপথের যুদ্ধ হয়। কিসের যুদ্ধ? পানিপথের। পানিপথের 3টা যুদ্ধ হয়। কয়টা যুদ্ধ? 3টা। এই পানিপথের যুদ্ধের মধ্য দিয়ে তখন সম্রাট বাবর যে বংশ প্রতিষ্ঠা করেন, সেই বংশের নামই হচ্ছে মুঘল বংশ। পানিপথের প্রথম যে যুদ্ধটা হয়, প্রথম যুদ্ধ, কোন যুদ্ধ? প্রথম যুদ্ধ হয়, সেটা হচ্ছে 1526 সালে। তাহলে 1526 সালে এই পানিপথের যুদ্ধের মধ্যে দিয়ে সম্রাট বাবর ইব্রাহিম লোদিকে পরাজিত করেন। ইব্রাহিম লোদিকে পরাজিত করার মধ্য দিয়ে এই সম্রাট বাবর তখন মুঘল বংশ প্রতিষ্ঠা করেন। কোন বংশ? মুঘল বংশ। তাহলে এই মুঘল বংশের প্রতিষ্ঠাতা তার নাম সম্রাট বাবর। বাবর শব্দের অর্থ হচ্ছে বাঘ, আরেকটা শব্দের অর্থ হচ্ছে, তুর্কি শব্দের অর্থ হচ্ছে সিংহ। পার্সি শব্দের অর্থ বাঘ আর তুর্কি শব্দের অর্থ কি? সিংহ। বাবর তার যে জীবনী গ্রন্থ লিখেছেন তার নাম বাবর নামা। বলুন না কোন নামা? বাবর নামা, বা বাবর নামায় তো এরকম টাইপের, বাহিনী বাবর এরকম টাইপের আর কি, ঠিক আছে। স্যার আপনার ক্লাস অসাধারণ লাগে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তথ্য নির্ভর অনেক ক্লাস, থ্যাংক ইউ। আচ্ছা এবার দেখেন, তাহলে সম্রাট বাবর, এই বাবর কি বললেন? বাঘ এবং সিংহের কথা বললাম। তাহলে বাঘ এবং সিংহ, ফার্সি ভাষায় হচ্ছে বাঘ আর তুর্কি ভাষায় সম্ভবত সিংহ, উল্টাপাল্টা হইতে পারে, একটু দেখে নিন। তাহলে বলছি এই বাঘ এবং হচ্ছে এই সিংহ, এই বাবর এবং প্রতাপ, মানে একদম দুর্দর্শ একজন প্রতাপশালী ব্যক্তি ছিলেন এই সম্রাট বাবর। এরপরে এনারই ছেলে, তার নাম ছিল সম্রাট হুমায়ুন। তাহলে আমরা সেটাকে একটা লাইন আকারে লিখতে পারি যে বাবার হইল আবার জ্বর, সারিল ঔষধে। আপনারা সবাই জানেন, এটা আমার থেকে বেশি জানেন তাই না? তাহলে বাবার হইল আবার জ্বর। ভাইয়া শোনেন, ভাইয়া শোনেন, একটু শোনেন, আমার একটা একটা মিনিট কথা শোনেন জাস্ট। সেটা হইতেছে, সেটা হইতেছে ভালো করে একটু শুনুন। আমি আপনাদেরকে এইখানে, আপনারা অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়েছেন, নার্সিং এ পরীক্ষা দিয়েছেন, অনেক জায়গায় পরীক্ষা দিয়েছেন। অনেকে চান্স পাইছেন, অনেকে চান্স পান নাই, অনেকে আপনাদের কাঙ্ক্ষিত জায়গায় চান্স পান নাই, তাই তো? এই জন্য তো ক্লাসটা করতেছেন। যারা চান্স পাইছেন এরা কি ক্লাস করতেছে আমাকে বলুন? করতেছে না কিন্তু। করলেও 2-1 জন।
প্রশ্নটা হইতেছে আপনি চান্স পান নাই। এখন এই সময়টা আপনার সবথেকে ক্রুশিয়াল মোমেন্টের মধ্যে একটা মোমেন্ট এবং আপনার জীবনে সবথেকে গুরুত্বপূর্ণ একটা টাইম। বুঝতে পারছেন? সামনের পরীক্ষা আপনার। এই সময়টাকে আপনাকে ওই যে টপিকে পড়েন না কেন, যেটাই পড়েন না কেন ওটা খুবই সুন্দর করে পড়াশোনা করার চেষ্টা করেন। আর এই মোমেন্টটা একটু সিরিয়াস হন। বুঝতে পারছেন? সিরিয়াস হন, একটা জায়গায় চান্স পাওয়ার পরে না পড়লে সেটা হিসাব আলাদা। আপনি চান্স পেয়ে পড়তেছেন না, এটার যে তৃপ্তি, এটার যে শান্তি, এটা অন্যরকম শান্তি। কিন্তু আপনি চান্স পান নাই। এটা কিন্তু খুবই কিন্তু কষ্ট দেয়। সবথেকে বড় সমস্যা কি জানেন? আপনারা অনেকে সেকেন্ড টাইম, থার্ড টাইম এর প্রিপারেশন নিচ্ছেন। শুনেন একটু। এখন দেখেন আপনি ফার্স্ট টাইমে যখন প্রিপারেশন নিয়েছেন, ওই সময় দেখবেন আপনার বাবা এবং মা, আপনাদের বাপ যেই থাকুন না কেন, পরিবারে যে থাকুন না, আপনাকে কি পরিমাণ স্নেহটা করতো বা কি পরিমাণ আদরটাই না করতো। কিন্তু আপনি যেই চান্সটা পাইলেন না, দেখেন সবারই এখন দেখেন মুখটা একটু অন্যরকম হয়ে গেছে। বুঝতে পারছেন? কেউ ভালো মতো কথা বলে না। যেমন বাবা ভালো মতো কথা বলে না, মা ভালো মতো কথা বলে না। কথা বললেও কেমন একটা করে বা নিজেরই কেমন লাগতেছে। বুঝতে পারছেন? আসলে আমি বা নিজের মধ্যে একটা অপরাধ বোধ জাগ্রত হইতেছে। আসলে আমি এটা কি করলাম? বা আমার এটা আসলে কি ঠিক আমি কি অপরাধ করছি? এমন তাদের চোখ মুখ দেখলে এমন মনে হয় যে আমি মনে হয় ২-৪ টা মানুষ খুন করছি। সেই মানুষ খুন কইরা এসে তাদের সামনে দাঁড়ায় আছি। বুঝতে পারছেন? আমরাও তো ফেস করে আসছি। এখানে তো আর এমনি, এমনি দাঁড়াইনি। অনেকগুলো ঝড়, ঝান্ডা, অনেক কিছু ফেস করে তো আজকের এই জায়গায় আসছি। তাই না? এখনো ঝড় হয়। এখনো অনেক ঝড় হয়। এখনো অনেক সমস্যার সম্মুখীন হই। তাই না? মানুষের জীবনটাই এমন। হতাশ হবেন না। নামাজ কালাম পড়বেন। যে, যে ধর্মেরই হন না কেন। নামাজ কালাম পড়বেন। ভালো করে পড়াশোনা করবেন। কয়েকটা দিন ভালো করে পড়েন। একটা জায়গায় চান্স হইলে দেখবেন খুব ভালো লাগবে। যারা পরবর্তীতে সেকেন্ড টাইম এ প্রিপারেশন নিচ্ছেন, তারা সেকেন্ড টাইম এর জন্য একটা জিনিস ধরে রাখবেন। শুধু সেটা হচ্ছে ধারাবাহিকতা। আর কিচ্ছু না। আপনি অনেক কিছুই জানেন, অনেক কিছুই বোঝেন। ধারাবাহিকতাটা ধরে রাখেন। বুঝতে পারছেন? যদি এই কাজগুলো একটু করতে পারেন, তাহলে চান্স গুলো আপনাদেরই হবে। কেন তো সিট অন্য কেউ নিবে না। বুঝছেন? একটু শুনেন একটু কথাগুলা। ওকে? একটু কষ্ট লাগবে, অনেক কষ্ট লাগবে। আমি এখন অনেকগুলো ইনফরমেশন দিতেছি। মনে রাখতে কষ্ট হবে। একটু বলতে কষ্ট হবে, ক্লাস করতে কষ্ট হবে। অনেক কিছু করতে ইচ্ছা করবে না। তারপরেও জোর করে করতে হবে। অনেক কিছু করতে আবার ইচ্ছা করবে। এগুলো করা যাবে না। বুঝছেন? এগুলো সবকিছু বাদ দিয়ে পড়াশোনা করেন। দেখবেন নিজের মতো করে পড়াশোনা করেন। যখনই আপনি একটা জায়গায় চান্স পাবেন, বুক ফোলায় চলতে পারবেন। তখন নিজের ভিতরে একটা সবথেকে বড় বিশ্বাস সেটা হচ্ছে আত্মবিশ্বাস হবে। বুঝছেন? এই কাজটা করেন, একটু কষ্ট হবে, একটু করেন। ঠিক আছে ভাইয়া? ওকে। আচ্ছা। এখন দেখেন তাহলে আমরা বললাম বাবার হইল জ্বর, তাই না? বাবার হইল আবার জ্বর সারিল ঔষধে। ক্লিয়ার? তাহলে দেখো সারিল তাহলে বাবার মানে কি? হ্যাঁ, বলো তো আমাকে? বাবর। বাবার মানে কি? বাবর, তাই না? সম্রাট বাবর। তাহলে সম্রাট বাবর, তাহলে বাবর। হইল মানে কি? হুমায়ুন, তাহলে সম্রাট হুমায়ুন। তাহলে এখন দেখো তুমি আমার কথাগুলো শোনো, পুরো মোগল বংশ পড়া হয়ে যাবে তোমার ২ মিনিটের মধ্যে মোগল বংশ। আকবর। এরপরে কি? আকবর। কারণ এই ক্লাসটাই তো তোমাকে পুরো রিভিশন করে দেওয়ার জন্য, তাই না? তাহলে রিভিশন ক্লাস টাইপের না? হ্যাঁ? আকবর। আচ্ছা, এরপরে জ্বর মানে কি বলতো? জাহাঙ্গীর। আচ্ছা, এরপর সারিল মানে কি বলতো আমাকে? শাহজাহান। শাহজাহান। আচ্ছা, এবারে ঔষধে মানে হচ্ছে আওরঙ্গজেব। ক্লিয়ার? আচ্ছা দেখো, এই যে বাবর, তাহলে বাবরের ইতিহাস বললাম। হুমায়ুন, দেখো হুমায়ুন, এই যে হুমায়ুন, এই হুমায়ুন কি করছেন? হুমায়ুন বাবরের জ্যেষ্ঠ পুত্র ছিলেন, মানে সবার প্রথম পুত্র ছিলেন। বুঝতে পারছেন? এখানে কি রেগুলার ক্লাস হয়? হ্যাঁ, রেগুলার ক্লাস হয়। দেখেন, হুমায়ুন এইখানে জ্যেষ্ঠ পুত্র ছিলেন। এই জ্যেষ্ঠ পুত্র হুমায়ুন, ভালো করে বোঝেন। এই হুমায়ুন তিনি তখন ২ বার শাসন ক্ষমতায় ছিলেন। একবার হচ্ছে ১৫৩৬ সাল থেকে ১৫৪০ সাল পর্যন্ত একবার ক্ষমতায় ছিলেন। ঠিক আছে? আরেকবার ক্ষমতায় ছিলেন হচ্ছে ১৫৫৫ সাল থেকে ১৫৫৬ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন। এখন শুনুন কেন ২ বার? তখন ইনি এইখানে এই ১৫৩৬ সাল থেকে
40 সাল পর্যন্ত এখানে ক্ষমতা থাকার পরে তখন উনি গৌড় রাজ্য নামে একটা রাজ্য আছে, আপনারা সবাই জানেন যে গৌড় জনপদ বা গৌড় রাজ্য, সেই গৌড় রাজ্য তার নাম চাঁপাইনবাবগঞ্জ, মুর্শিদাবাদ, মালদা, নদিয়া, বিহার, এই রাজ্যগুলোতে উনি বেড়াইতে যান। তাহলে দেখেন চাঁপাইনবাবগঞ্জে বেড়াইতে গেছেন মানে গৌড় জনপদে বেড়াইতে গেছেন বা রাজ্যে বেড়াইতে গেছেন, তখন ওই গৌড় রাজ্যের রূপ সৌন্দর্য দেখে উনি বিমোহিত হয়েছেন এবং তখন ইনি এই বাংলাকে তখন ইনি জান্নাতাবাদ উপাধি দিয়েছেন। বলেন তো কি উপাধি দিয়েছেন? জান্নাতাবাদ। পরীক্ষায় প্রশ্ন আসবে বাংলাকে জান্নাতাবাদ উপাধি দিয়েছিলেন কে? তার নাম হুমায়ুন। তখন ইনি এইখান থেকে 40 সালের দিকে, তখন 1540 সালের দিকের ঘটনা, এই 40 সালে তখন উনি ব্যাক করতেছেন এই গৌড় রাজ্য থেকে উনি দিল্লিতে ব্যাক করবেন, ঠিক আছে? যখন দিল্লিতে ব্যাক করতে ধরছেন ওই মোমেন্টে তখন উনি কি করছেন, তখন উনি শেরশাহ ওনাকে অ্যাটাক করছে। অ্যাটাক করার কারণে পরবর্তীতে হুমায়ুন কোনো মতো জীবন নিয়ে পালায় চলে গেছে। যখন জীবন নিয়ে পালায় চলে গেছে দীর্ঘদিন পরবর্তীতে আবার উনি পরবর্তীতে অ্যাটাক করছেন, করে তখন শেরশাহকে পরাজিত করে 1555 সাল থেকে তখন ক্ষমতায় বসছেন। বসার পরে 1556 সালে উনি দিল্লির অদূরে পানাম নামে একটা পানাহা নামে একটা লাইব্রেরি আছে ওনাদের, ওই লাইব্রেরি থেকে লাইব্রেরির সিঁড়ি থেকে পড়ে বা পাঠাগারের সিঁড়ি থেকে পড়ে উনি মৃত্যুবরণ করেন। কে? হুমায়ুন। বুঝতে পারছেন? এর পরবর্তীতে আছে আকবর। সম্রাট আকবর দ্বীন-এ এলাহি ব্যবস্থার প্রবর্তন করেন। মুঘল বংশের ৩য় শাসক, তার নাম সম্রাট আকবর। হুমায়ুনের পুত্র আকবর। এই আকবর মাত্র ১৩ বছর বয়সে তখন উনি ক্ষমতা গ্রহণ করেন। কত বছর? ১৩ বছর। প্রশ্ন হচ্ছে ভাইয়া ১৩ বছর বয়সে কিভাবে উনি ক্ষমতা গ্রহণ করলেন? ওনার ক্ষমতার গ্রহণের যেটা ঘটনা সেটা হচ্ছে বৈরাম খান নামে একজন ছিলেন। কে ছিলেন? এই যে দেখেন স্টুডেন্ট কিন্তু কমায় যাইতেছেন। কমা যাবে না কিন্তু স্টুডেন্ট। হ্যাঁ, চলে যাওয়া যাবে না। পরে অনেক কাজ আসবে জীবনে। অনেক আসবে। কমা যাবে না কিন্তু। বুঝতে পারছেন? ছাওয়া যাবে না। যাবে না মানে যাবে না। ক্লাস করতে হবে। চুপচাপ করে ক্লাস করতে হবে। ক্লাসটা করেন। ভালো হবে জীবনে অনেক বেশি। দেখেন, এখানে বলছেন কি ১৩ বছর বয়সে মাত্র কি করেন উনি ক্ষমতা লাভ করেন। লাভ করার কারণে পরবর্তীতে উনার বৈরাম খান নামে একজন শাসক ছিলেন। এই বৈরাম খান পরবর্তীতে এনাকে কি করেন? এই বৈরাম খান পরবর্তীতে ইনাকে ওনার পুরা দায়িত্ব নেন এবং ওনার পুরো শাসন রাজ্য পরিচালনা করেন। পরবর্তীতে আকবর বড় হওয়ার পরে দ্বীন-এ এলাহি ব্যবস্থা চালু করেন। এই দ্বীন-এ এলাহি ব্যবস্থা কি? দ্বীন-এ এলাহি ব্যবস্থা হচ্ছে সকল ধর্মগুলোকে নিয়ে একটা ধর্মে রূপান্তরিত করেছিলেন। বুঝতে পারছেন? মানে এটা একটা মানে ধরেন কি বলবো এটাকে সৃষ্টিকর্তার সাথে একটা বেইমানি করছেন আরকি। যাই হোক, এ মানে একদম খুবই একটা খারাপ কাজ করছে। তখন এই সকল ধর্মগুলোকে নিয়ে একটা ধর্মে রূপান্তর করছেন। এইটার অনুসারী ছিলেন মাত্র 18 জন। কতজন? 18 জন অনুসারী ছিলেন। এই সম্রাট আকবরেই তখন বাংলা সন চালু করেন। কি চালু করেন? বাংলা সন। তাহলে বাংলা সন চালু করেন। বাংলা নববর্ষ চালু করেন। বাংলা নববর্ষ চালু করেন। কি করেন? নববর্ষ। এরপরে কি করেন? হালখাতা চালু করেন। হালখাতা। এরপরে চালু করেন কি? পহেলা বৈশাখ। বুঝতে পারছেন? মানে যেগুলো শুনতেছেন এগুলাই। তাহলে পহেলা বৈশাখ চালু করেন। এগুলো কে করেন? এগুলো করেন সব সম্রাট আকবর। আরো অনেক কিছু করেন। এই সম্রাট আকবরেই কিন্তু বেশি বিয়ে করেন নাই। বুঝতে পারছেন? বেশি বিয়ে করেন নাই। মাত্র কয়েকটা বিয়ে করেছেন? বলতে পারবেন? হ্যাঁ? মাত্র ৩৪ টা বিয়ে করেছেন। ওকে, এখন দেখেন এই সম্রাট আকবর পরবর্তীতে আকবরের পরে আসেন কে? জাহাঙ্গীর। সম্রাট জাহাঙ্গীর। সম্রাট জাহাঙ্গীরের নাম অনুসারে ঢাকার নাম পরিবর্তন করা হয়। এবং ঢাকার নাম পরিবর্তন করে রাখা হয় জাহাঙ্গীরনগর। এই জাহাঙ্গীরনগর। বুঝতে পারছেন? আচ্ছা, এর পরবর্তীতে আসেন কে? সম্রাট জাহাঙ্গীরের একটা সুন্দরী একটা স্ত্রী ছিল। তার নাম ছিল মেহেরুন্নেছা। বুঝছেন? খুবই সুন্দরী ছিলেন এবং এই মেহেরুন্নেছা অন্য আরেকজনের বউ ছিল। ও সুন্দর ছিল জন্য এরা তুলে নিয়ে এসে বিয়ে করে ফেলছে। এবং পরবর্তীতে দীর্ঘদিন সময় ধরে এই মেহেরুন্নেছার মানে শাসন পরিচালনা হইছে। নূরজাহান, জগতের আলো বা মেহেরুন্নেছার বা নূরজাহান নামে পরিচিত ছিল। এরপরে আসেন শাহজাহান। মুঘল সম্রাটের যারা ছিলেন, এই যে যারা সম্রাট ছিলেন এরা প্রত্যেকেই লুচ্চা ছিলেন। প্রত্যেকটা ব্যক্তি লুচ্চা ছিলেন। এরা ১ টা ২ টা করে বিয়ে করেন নাই। এরা নিম্নপক্ষে হলো ২৫ টা ৩০ টা ৪০ টা করে বিয়ে করছেন। বুঝতে পারছেন? এরকম যদি সৌভাগ্য আমাদের হইতো, ও নো! আল্লাহ! কি যে ভাল লাগতো। দেখেন শাহজাহান হইতেছে কি? শাহজাহান হইতেছে আরো বিশ্ব লুচ্চা। এই শাহজাহান এখানে বলা হয় প্রিন্স অফ বিল্ডার বলা হয়। কি বলা হয় বলেন তো? প্রিন্স অফ বিল্ডার। বুঝতে পারছেন? তাহলে এই প্রিন্স অফ বিল্ডার বলা হয় শাহজাহানকে। শাহজাহানের সম্পর্কে আমার থেকে বেশি আপনারাই জানেন। তাই না? মমতাজের ঘটনা জানেন। কিন্তু মমতাজের ঘটনা দিয়েই শেষ না। মমতাজ বেশি পুত্র মানে ধরেন বাচ্চা জন্ম দিতে যান মানে উনি মারা গেছেন। উনি মাত্র ১৪ নাম্বার মানে চতুর্দশ মানে ১৪ টা ১৩ টা বাচ্চা অলরেডি হইছে। ১৪ নাম্বার বাচ্চা জন্ম দিতে যায় উনি তখন মারা গেছেন। কে?
মমতাজ। মমতাজের বয়স মাত্র অল্প কিছু বয়স, ধরেন 30 বছরের মধ্যে। 30 বছরের মধ্যে সে 14টা বাচ্চা অলরেডি জন্ম দেওয়া শেষ। তাহলে বুঝেন এরা কতটা লুচ্চার লুচ্চা এবং কতটা শয়তানের শয়তান বুঝেন। ধরেন আপনি ধরেন এখন এ যদি ধরেন 14 বাচ্চা যদি 30 বছরের দেয়, প্রতি বছরে 1টা 2টা করে নাকি? হ্যাঁ? বাচ্চা হয় 9 মাসে। আল্লাহ! কি যে অবস্থা দেখেন যাই হোক। এরপরে দেখেন এরপরে কি আছে সম্রাট আওরঙ্গজেব। এই আচ্ছা সম্রাট শাহজাহান। সম্রাট শাহজাহান কি নির্মাণ করছেন? আমমহল, খাসমহল, শীষমহল, তাজমহল, ময়ূর সিংহাসন, দিল্লির জামে মসজিদ, শালিমার উদ্যান সহ অসংখ্য কিছু নির্মাণ করছেন। আবার শোনেন কি বলছি। বইয়ের হাতে মাইর খাইতে জীবন শেষ হয়ে যেত, হ্যাঁ? এটাই তো ভাই। হ্যাঁ? এখন দেখেন একটা বাংলাদেশে হইতেছে একটার বিপরীতে যদি আরেকটা বিয়ে করছেন, পরের দিনে দেখবেন আপনি মার্ডার কেসের আসামি হয়ে গেছেন। আপনি দেখবেন নাই। আপনার দেখবেন গলার উপরে ছুরি ধরে আছে। এরকম অবস্থা হয়ে আছে। ঠিক আছে? যেখানে বিশেষ করে গ্রাম দেখবেন মাঝে দেখবেন একটা জায়গায় আরেকটা বিয়ে করলে একজন অন্য কিছু কেটে টেনে নিয়ে যায় আরকি। আগে এই নিউজগুলো খুব বেশি আসতো আরকি। ঠিক আছে? স্বামী ঘুমন্ত অবস্থায় তার দেশ হারিয়েছেন। ওকে? এক গ্রামে থাকি প্রতিবেশীরা ঝগড়া লাগছে। প্রতিবেশীরা ঝগড়া লাগাইছে। আচ্ছা। ওকে। দেখেন, এখন দেখেন কি বলছে? এই যে সম্রাট শাহজাহান, এনাদের মতো ভাগ্য আসলে আমাদের নাই। আসলে খুবই দুর্ভাগ্য আমরা। দুর্ভাগ্য কপাল নিয়ে আমাদের জন্মগ্রহণ করছে। ওকে, ডান দেখেন। আচ্ছা, এর পরবর্তীতে দেখেন কি করছেন আওরঙ্গজেব। আর শাহজাহানের কথা যেটা বললাম। আমমহল, খাসমহল, শীষমহল, তাজমহল। আমার সাথে বলেন কি বললাম? আমমহল, খাসমহল, শীষমহল, তাজমহল। তারপর দিল্লির হইতেছে জামে মসজিদ, লালকেল্লা, লালবাগ কেল্লা নয় কিন্তু লালকেল্লা, লালকেল্লা, শালিমার উদ্যান। ঠিক আছে? এরকম অসংখ্য কাজ করেছেন কে বাবু? হলো সম্রাট শাহজাহান। এইজন্য এনাকে বলা হয় প্রিন্স অফ বিল্ডার বলা হয়। বলো কি বলা হয়? প্রিন্স অফ বিল্ডার বলা হয়। ওকে? তাহলে প্রিন্স অফ বিল্ডার। এবার বলছে আওরঙ্গজেব। আওরঙ্গজেব যদি বলি আওরঙ্গজেব হইতেছে এই ঔষধ। ঔষধ মানে হচ্ছে আওরঙ্গজেব। আওরঙ্গজেবকে বলা হয় জিন্দা পীর বলা হয়। জিন্দা পীর। ইনি অনেক বেশ ভালো মানুষ ছিলেন এবং ইনি নিজের জুতা এবং নিজের হইতেছে টুপি-টুপি সেলাই করে থাকতেন। ঠিক আছে? ওকে ভাইয়া কি হইছে? আনোয়ার টিভি হ্যাঁ? হ্যাঁ। আনোয়ার টিভি চলে আসছে নাকি? এখন দেখো তাহলে এই আওরঙ্গজেব হচ্ছে জিন্দা পীর বলা হয়। পরীক্ষা যদি আসে এটা কিন্তু আসতে পারে। জিন্দা পীর বলা হয় কাকে? জিন্দা পীর। তাহলে জিন্দা পীর নামে খ্যাত হচ্ছে এই আওরঙ্গজেব। আশা করি তোমরা সবাই এই মুঘল শাসন আমলটা বুঝতে পারছো। ঠিক আছে? আচ্ছা, আমমহল, হ্যাঁ, আমমহল, শীষমহল, খাসমহল, তাজমহল বুঝতে পারছো? এগুলো সবগুলো আরকি। তারপর ময়ূর সিংহাসন এগুলো সব নির্মাণ করছেন হচ্ছে কে? বলো দেখি? হ্যাঁ, আওরঙ্গজেব। বুঝাতে পারছি? বুঝছো? হ্যাঁ? কি প্রত্যেকটা ছেলের মধ্যেই কি আকবর লুকিয়ে আছে, সম্রাট আকবর লুকিয়ে আছে। প্রত্যেকটা ছেলের ভিতরে সুপ্ত বাসনা, হ্যাঁ? বিয়ে করতে চায়। একটা নয়, ২ টা নয়। ওই ভাইয়া ছেলেরা একটা জিনিসই মানে সেটা বলে কোন ফরজ মানুক আর না মানুক, সুন্নত মানুক আর না মানুক। কয় আমার বিয়ে করা ৪ টা সুন্নত। হ্যাঁ? ৪ টা বিয়ে করা সুন্নত। এরপরে বলে আরো যদি কিছু দেওয়া যায় তাহলে তো আরো ভালো। হ্যাঁ? এবার দেখো ভাষাঞ্চর দ্বীপ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? ভাষান্তর দ্বীপ। ভাষান্তর দ্বীপ বৌমহল হ্যাঁ। এবার দেখো ভাষান্তর দ্বীপ কোন জেলায় অবস্থিত? ভাষান্তর দ্বীপ হইতেছে ২ টা জেলার মানে নিকটে অবস্থিত আরকি এই ভাষাঞ্চর। এই ভাষাঞ্চর অবস্থিত হচ্ছে নোয়াখালীতে। বলো বাবুরা কোথায়? নোয়াখালী। ঠিক আছে? তাহলে বাংলাদেশের একটি অন্যতম দেশ তার নাম কি বলো তো কি? নোয়াখালী। তাহলে বাংলাদেশের মধ্যে একটি অন্যতম দেশ তার নাম কি বলো? নোয়াখালী। হারা এরা কি চায়? নোয়াখালী বিভাগ চায়। বিভাগ নয় নোয়াখালী দেশ চায় এরা। তাহলে এরা শুধুমাত্র বিভাগের মধ্যে সীমাবদ্ধ নয় এখন। এরা এখন দেশের মধ্যেই সীমাবদ্ধ। এরপরে দেখো নোয়াখালী যদি দেশ হয়ে যায় তাহলে বাংলাদেশ একটা ছিদ্রায়িত রাষ্ট্রে রূপান্তর হবে। তাহলে পৃথিবীতে তখন ছিদ্রায়িত রাষ্ট্র ২ টা থাকবে না। তখন ছিদ্রায়িত রাষ্ট্র হবে কয়টা বলো? ৩ টা। তাহলে এই ৩ টা ছিদ্রায়িত রাষ্ট্র হচ্ছে তার মধ্যে একটা হচ্ছে রাষ্ট্র হবে তখন নোয়াখালী। তাহলে নোয়াখালীর তখন প্রেসিডেন্ট কে হবে? বলো দেখি আমাকে। নোয়াখালীর প্রেসিডেন্ট কে? নোয়াখালী বিভাগ চাই না? ২০০ দিনে মিলে একসাথে সাদা শাড়ি পরবে। আরে বাপরে! আচ্ছা দেখো, তাহলে এইটা ভৌগোলিকভাবে ভাইয়া বোঝো, ভালো করে বোঝো। তাহলে ভৌগোলিকভাবে কোথায় অবস্থিত? ভৌগোলিকভাবে অবস্থিত হচ্ছে নোয়াখালীতে। আর যদি বলা হয় প্রশাসনিকভাবে, প্রশাসনিক প্রশাসনিকভাবে অবস্থিত হচ্ছে কোন জেলায় জানো? চট্টগ্রামে। বুঝা নাই আমার কথাটা মনে হয়।
তাহলে চট্টগ্রামিয়াও আছে এটা কিন্তু। তাহলে ভাষাঞ্চর, প্রশ্ন হচ্ছে এই ভাষাঞ্চর হচ্ছে দুইটা দ্বীপ আছে আর কি ওখানে, বুঝতে পারছো? ভাষাঞ্চরে ওখানে কি আছে, দুইটা দ্বীপ আছে। দ্বীপ বলতে আমি তোমাদের বুঝাই বলি, যেমন দেখো এই যে ভাষাঞ্চর, হ্যাঁ চট্টগ্রাম এবং চট্টগ্রাম এবং নোয়াখালী, হ্যাঁ নোয়াখালীর প্রেসিডেন্ট হবেন নাসির স্যার, বাহ হ্যাঁ নাসির স্যার হবেন প্রেসিডেন্ট। এবার দেখো এই নামকরণটা কিভাবে হয়েছে ভালো করে শোনো। এই নামকরণ হয়েছে হচ্ছে দুইটা জিনিসের উপরে, একটা হচ্ছে ঠ্যাঙ্গার চর আর একটা জালিয়ার চর। লাগবে না, এটা লাগবে না, শোনো গল্প শোনো। এটা ঠ্যাঙ্গার চর আর হচ্ছে জালিয়ার চর, এই দুটো চর ছিল। এই দুটো চর এদের মধ্যে মারামারি বাজে, 2 দিন পর পরে মারামারি বাজে। এ কয় ঠ্যাঙ্গামু, এ কয় জালামু, বুঝতে পারছো? জালিয়ার চর আর ঠ্যাঙ্গার চর দুটো মিলিয়ে একদম মারামারি অবস্থা। এরপরে কি করে, যেহেতু তাদের পাশাপাশি দুইটা চর, এই যে ভাষণ চর, এর পরবর্তীতে তারা নামকরণ করলো চর প্রিয়া। কি নাম? চর প্রিয়া। তখন চর প্রিয়া নাম করার পরে পরবর্তীতে এই চর প্রিয়া করার পরে পরবর্তীতে তখন চর প্রিয়া পছন্দ করে নাই। পরে শেখ হাসিনা কয় তোমরা এত যে মানে এক তো ঝামেলা করতেছ, তোমাদের এই নাম তোমাদের পরিবর্তন করে দিই, নামে পরিবর্তন করে দিয়ে পরে নাম দেখে দিয়েছে ভাষাঞ্চর। তখন আর মানুষজন আর কিছু বলে নাই, বুঝতে পারছো? তখন শেখ হাসিনা বলে দিছে আর কি বলে বলো। এবারে শেখ হাসিনা ভাষাঞ্চর করছে। এবং এই যে রোহিঙ্গা যারা আছে, রোহিঙ্গা, ঠিক আছে, এই রোহিঙ্গারা কিন্তু এই ভাষাঞ্চরের মধ্যে আছে কিন্তু, ঠিক আছে। আচ্ছা এখন দেখো তাহলে ভাষাঞ্চর কোথায় অবস্থিত ভাইয়া বলো তো? নোয়াখালীতে। ওকে, তাহলে তোমাদের প্রিয় ফেভারিট শহর, সবথেকে ফেভারিট শহর কোনটা বলো ভাই এরা? হ্যাঁ নোয়াখালী। ওকে, এবার দেখো কোথায় 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 কি বলছে, বাংলাদেশ ভারত এবং হচ্ছে মায়ানমার পরস্পর সীমান্তকে ছুঁয়েছে। এটাকে বলা হয়, এই যে সীমান্তটা আছে এই সীমান্তটাকে বলা হয় হচ্ছে 3 মুখ। কয় মুখ বলো তো ভাইয়া? 3 মুখ, 3 মুখের সীমান্ত আছে আর কি। এই জায়গাটার নাম হচ্ছে 3 মুখ। নাম কি? 3 মুখ। 3 মুখের মধ্যে কোন কোন জেলা আছে, কোন কোন জেলা বা কোন কোন দেশের অংশ আছে ভালো করে বোঝো। বাংলাদেশের, তোমরা জানো যে বাংলাদেশ, ধরো এটা বাংলাদেশ, ধরো এটা বাংলাদেশ। এই বাংলাদেশের এই দিকের মধ্যে, এইখানের মধ্যে, এখানে কি কি আছে, ধরো এদিকের মধ্যে, এইদিকের মধ্যে আছে হচ্ছে এই অংশ থেকে আছে হচ্ছে ভারত, আর এই অংশ থেকে আছে ধরো মায়ানমার, বুঝতে পারছো? তাহলে এইদিকে মায়ানমার, এখানে 3টা জায়গার মধ্যে একটা জায়গা মিলিত হয়েছে, সেই জায়গাটার নাম হচ্ছে রাঙ্গামাটি। নাম কি? রাঙ্গামাটি, বুঝতে পারছো? এই রাঙ্গামাটিতেই হচ্ছে 3টা জায়গার একটা মিলিত স্থান। তাহলে বাংলাদেশ, ভারত এবং হচ্ছে কি বলো দেখি, মিয়ানমার, এই 3টা। তখন এই যে সীমান্তটা আছে না, এই সীমান্তটার নামকরণ করছে 3 মুখ নামে। কি মুখ নামে বলো তো? 3 মুখ নামে, বুঝতে পারছি? রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, হ্যাঁ এটা তো হচ্ছে রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, এটা তো হচ্ছে এর নাম, মানে কি বলে পার্বত্য অঞ্চলের নাম, বুঝতে পারছো? তাহলে পার্বত্য অঞ্চলের নাম তো এটা রাঙ্গামাটি, খাগড়াছড়ি আর বান্দরবান। বোঝো নাই মনে হয় আমার কথাগুলা? তোমরা কি বুঝতেছো? তাহলে এটা পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। তাহলে এটা পরীক্ষা প্রশ্ন আসতে পারে, কি পরীক্ষা প্রশ্ন আসতে পারে, যে এটা কোথায় অবস্থিত। ও আরো একটা পরীক্ষা প্রশ্ন আসতে পারে, ধরো একটু যদি কঠিন হয়, যে এই 3টা জায়গার মধ্যে তাহলে বাংলাদেশ, ভারত এবং হচ্ছে মায়ানমার, এই 3টা জেলা তাহলে কোন জেলার সাথে সম্পর্কিত, সেটা হচ্ছে এই রাঙ্গামাটির সাথে সম্পর্কিত, তাই না? তাহলে রাঙ্গামাটির সাথে এখানের পরীক্ষা প্রশ্ন আসতে বিলাই উপজেলা, উপজেলার নাম মনে রাখো, বিলাই, বিলাই উপজেলা, ঠিক আছে? তাহলে পরীক্ষায় কিন্তু আসতে পারে। তাহলে রাঙ্গামাটি জেলার কোন উপজেলা? ঠিক আছে, বিলাই উপজেলা, বিলাই। ওকে, ঠিক আছে, বিলাইছড়ি, সরি বিলাইছড়ি আর কি, বিলাইছড়ি উপজেলা আর কি, বিলাইছড়ি উপজেলা। তাহলে বিলাইছড়ি উপজেলা হচ্ছে এই 3টা। ক্লিয়ার? বিলাইছড়ি উপজেলা। আশা করি তোমরা বুঝতে পারছো আমার কথাটা। ওকে, বুঝছো? তাহলে এই রাঙ্গামাটি পরীক্ষায় প্রশ্ন আসবে, বাংলাদেশের বৃহত্তম জেলার নাম কি? বাংলাদেশের বৃহত্তম জেলা, জনসংখ্যা মানে আয়তনে বাংলাদেশের বৃহত্তম জেলা, তার নাম রাঙ্গামাটি। রাঙ্গামাটির পূর্ব নাম কি বাবুরা বলো দেখি সবাই একটু? রাঙ্গামাটির পূর্ব নাম কি? রাঙ্গামাটির পূর্ব নাম যে বলতে পারবো বুঝবো চান্স পাবে। বলো রাঙ্গামাটির পূর্ব নাম, পূর্ব নাম কি? বলো সবাই বলো, যে বলতে পারবো ও চান্স পাবো। বলো রাঙ্গামাটির পূর্ব নাম কি? সবাই বলবো আমাকে, রাঙ্গামাটির পূর্ব নাম কি? বুঝছো? রাঙ্গামাটির পূর্ব নাম, রাঙ্গামাটির পূর্ব নাম বলো 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 বলো, দ্রুত বলো, দ্রুত বলো।
রাঙ্গামাটির পূর্ব নাম কি? রাঙ্গামাটির পূর্ব নাম, রাঙ্গামাটির পূর্ব নাম রাঙ্গামাটি নাকি? হ্যাঁ, এ বিলাইছড়ি না, বিলাইছড়ি তো উপজেলার নাম রে ছাগলরা। বিলাইছড়ি হচ্ছে উপজেলার নাম, বিলাইছড়ি উপজেলার নাম, ওটা উপজেলা, উপজেলা। রাঙ্গামাটির পূর্ব নাম, রাঙ্গামাটির পূর্ব নাম, দেখি কেউ কে বলতে পারে। সবাই বলো দেখি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। বাহ, দারুণ, তোমরা সবাই চান্স পাবা, সবাই চান্স পাবা। তাহলে রাঙ্গামাটির পূর্ব নাম কি বলো ভাইয়া? হরিকেল। তাহলে রাঙ্গামাটির পূর্ব নাম কি? হরিকেল। অসাধারণ, আসলেই তো তোমরা অনেক মেধাবী, অনেক মেধাবী সবাই, অনেক মেধাবী সবাই, বুঝতে পারছো? অনেক মেধাবী, সিরিয়াসলি বলতেছে। ওকে, আসো এবার আমরা নেক্সট কোশ্চেনটাতে যাই। নেক্সট কোশ্চেন, ভাইয়া তোমরা কি বিরক্ত হইতেছ? বিরক্ত হইতেছ? আমাকে একটু বলো তো, তোমরা কি বিরক্ত হইতেছ? যদি বিরক্ত হও তাহলে আমাকে বলো, আমি ক্লাস শেষ করে দেব। বিরক্ত হইলে আমি ক্লাস শেষ করে দেবো, ওকে? আমাকে বলো, বলো। স্যার আসি তো, এই তো। তোমরা কি বিরক্ত হইতেছো সবাই? আমাকে একটু বলো, সবাই বিরক্ত হইতেছো? জাকিয়া বলতেছে আমি বাদে মানে? যাই, ও জাইয়া ইসলাম, সরি জাকিয়া না, জাইয়া ইসলাম, জাইয়া ইসলাম। আরাফাত ইসলাম বলছে না স্যার ক্লাস করান, ওকে থ্যাংক ইউ। অনন্যা, না ভাইয়া, কংগ্রেস, ওকে ভাইয়া আসি, সমস্যা নাই, চালিয়ে যান আপনি, বাহ থ্যাংক ইউ। ওকে, দেখো জাপানের বলছে আইনসভার নাম কি? এটা তোমরা সবাই জানো, জাপানের আইনসভার নাম কি, বুঝতে পারছো? তাহলে জাপানের আইনসভার নাম কি বলো তো? জাপানের আইনসভার নাম হচ্ছে কি? বলো 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 বলো, সবাই বলো। জাপানের আইনসভার নাম কি? জাপানের আইনসভা, জাপানের আইনসভার নাম হচ্ছে কি? বলো। হ্যাঁ, দেখছো সবাই কি সুন্দর অ্যান্সার করতে পারে। আচ্ছা, এখন দেখো কংগ্রেস, না ভাইয়া ক্লাস চলেন, ওকে ঠিক আছে। কংগ্রেস, দেখো কংগ্রেস আছে না, এই কংগ্রেস, এই কংগ্রেস হচ্ছে যুক্তরাষ্ট্রের আইনসভার নাম। তাহলে যুক্তরাষ্ট্র, ক্লিয়ার? তাহলে যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কি বলতো? কংগ্রেস। তাহলে যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কি? কংগ্রেস। আচ্ছা, ডায়েট হইতেছে জাপানের আইনসভার নাম, কার? জাপান। তাহলে জাপানের আইনসভার নাম হচ্ছে ডায়েট। তাহলে জাপানের আইনসভার নাম হচ্ছে ডায়েট, ক্লিয়ার? আচ্ছা, এরপর আছে কি মজলিস। মজলিস হইতেছে ইরানের আইনসভার নাম, ইরানের। তাহলে ইরানের আইনসভার নাম হচ্ছে মজলিস। আর সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ন্যাসেট। এই ন্যাসেট হইতেছে ইসরায়েলের আইনসভার নাম, কার? ইসরায়েলের আইনসভার নাম, ক্লিয়ার? এইগুলো আইনসভার নাম পড়লে ইনশাল্লাহ হয়ে যাবে আর কি। আরো দুই চারটা আইনসভার নাম পড়ো এমনিতে, যেমন হচ্ছে ফেডারেল অ্যাসেম্বলি আছে, ইরানের মজলিস আছে, ঠিক আছে? তারপর ডেনমার্কের ফকেটিং আছে, ডেনমার্ক, এটা মাঝে মাঝে আসে, ডেনমার্ক, ঠিক আছে? ডেনমার্কের আছে ফকেটিং, ফকেটিং, ঠিক আছে? তাহলে ফকেটিং হচ্ছে ডেনমার্কের আইনসভার নাম, ক্লিয়ার? ফকেটিং এটা, ওকে। আচ্ছা, আচ্ছা এবার আসো নেক্সট, আমরা নেক্সট কোশ্চেনে যাই একটু দ্রুত। দেখো বহির্বিশ্বে, হ্যাঁ 12 নম্বর, তাহলে দেখো বহির্বিশ্বে ডায়েট, হ্যাঁ তাহলে দেখো বহির্বিশ্বে কোন দেশ বাংলাদেশকে দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসেবে মর্যাদা দিয়েছে? তাহলে কোন দেশ, সবাই আমাকে বলো, বহির্বিশ্বে কোন দেশ বাংলাদেশকে দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসেবে
মর্যাদা দিয়েছে। তাহলে বহির্বিশ্বের কোন দেশ আমাদেরকে দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসেবে মর্যাদা দিয়েছে? তোমরা সবাই জানো পশ্চিম আফ্রিকার দেশ আছে কিছু, আফ্রিকার কিছু দেশ আছে, এদের মধ্যে পশ্চিম আফ্রিকা, পশ্চিম আফ্রিকার অনেকগুলো দেশ আছে আফ্রিকার মধ্যে, পশ্চিম আফ্রিকা, ক্লিয়ার? এই পশ্চিম আফ্রিকার দেশগুলো হচ্ছে কি কি তোমরা জানো সবাই? সেনেগাল, গাম্বিয়া, গিনি বিসাও, গিনি, কি বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে? ওকে, সেনেগাল, গাম্বিয়া, গিনি বিসাও, গিনি, এটা কাটে দেন, উপরে অবভিয়াসটা কাটে দেন। সেনেগাল, গাম্বিয়া, গিনি বিসাও, গিনি, সিয়েরা লিওন, আইভরি কোস্ট, ঘানা, টোগো, বেনিন, ঠিক আছে? এই আর দেখা যাচ্ছে না। আচ্ছা, তাহলে দেখেন এটা হচ্ছে এইটার মধ্যে পড়ে। তাহলে সেনেগাল, গাম্বিয়া, গিনি বিসাও, গিনি, সিয়েরা লিওন, আইভরি কোস্ট, ঘানা, টোগো, বেনিন। তাহলে প্রশ্ন হচ্ছে এখানে কোন দেশ আছে? তার নাম হচ্ছে সিয়েরা লিওন, বুঝতে পারছো? তোমরা আবার এখানে ভুলে আবার ফির একবার ক্লাসের মধ্যে পড়াইতেছিলাম আর কি, বুঝছো? বলতেছিলাম এই লেখো সবাই, তোমরা সুন্দর করে লেখো, কি লিখবা বলো তো? আফ্রিকা মহাদেশ পড়াইতেছে, আফ্রিকা মহাদেশের মধ্যে উত্তর আফ্রিকা পড়াইতেছি, মিশর, লিবিয়া, তিউনিসিয়া, আলজেরিয়া, মরক্কো, সুদান, চাঁদ, নাইজার, মালি, মৌরিতানিয়া, উপরে দেখাইতেছে, বুঝতে পারছো? এরকম করে দেখাইতেছে, বলতেছে এই যে এটা হচ্ছে মিশর, এটা লিবিয়া, এটা তিউনিসিয়া, মরক্কো, সুদান, এরকম করে লেখাচ্ছে। এরপরে ওদেরকে আবার বলতেছে এই লেখো এবার পশ্চিম আফ্রিকার দেশগুলো লেখো। তাহলে পশ্চিম আফ্রিকার দেশগুলো কি কি লিখবো বলো তো? সেনেগাল, গাম্বিয়া, গিনি বিসাও, গিনি, সিয়েরা লিওন, আইভরি কোস্ট, ঘানা, টোগো, বেনিন, নাইজার, এরকম করে লেখাচ্ছি আর কি ওদেরকে। তো ওরা তখন লিখতেছে আর কি, বুঝছো? লিখতে লিখতে আমি ওদেরকে কিছুক্ষণ পরে ওদেরকে মুখস্থ ধরবো। তো ওরা যেহেতু আমার প্রাইভেট ব্যাচের স্টুডেন্ট, তাদেরকে মুখস্থ ধরবো আর কি। তো বলতেছে এই বলো, ওমা এটা ফাজিলের ফাজিল, ও আমার বলতেছে ভাই নেন। আমি দেখি ওর খাতা দিয়ে দেখি ও কি কি লিখছে জানো? সেনেগাল, গাম্বিয়া, গিনি বিসাও, গিনি, এগুলো পর্যন্ত ও বলতেছে, আমার দাঁড়ায় বলতেছে, ভাই বলি আমি, হ্যাঁ বলো। বলছে সেনেগাল, গাম্বিয়া, গিনি বিসাও, গিনি, সিয়েরা লিওন। ও সিয়েরা লিওনের জায়গা তো সুন্দর করে সানি লিওনের নাম বলতেছে। আমি কইলাম কিরে তুই এটা কইলি কেন? হয় ভাইয়া আপনি তো এটাই শিখাইছেন। আমি বললাম কিরে এটা আমি কখন শিখাইলাম? সবার খাতা চেক করে দেখি না সবাই সিয়েরা লিওন লিখছে, ও একমাত্র লিখে ফেলছে সানি লিওন। মানে এইখানে ওই লিওন দেখার সাথে ওর মাথা পুরো কাবজাব মানে শুরু হয়ে গেছে, বুঝতে পারছো আমার কথা? মানে ওর মাথা একদম হ্যাং হয়ে গেছে। আমি বুঝলাম শালা রে, আসলে যার মাথায় যেটা ঘুরে ও ওটাই লেখে, বুঝতে পারছো? তখনই বুঝছি আসলে যে এরকম করে ঘোরে। পোলাপাইনের এখনকার পোলাপাইন, আজকালকার পোলাপাইন, বুঝতেইছো তো? মানে এত বেশি পরিমাণে আপডেট, এরকম আপডেট হওয়া যাবে না, বুঝতে পারছো? সিয়েরা লিওন কয়েছে যদি তুমি এখন সানি লিওনের নাম মাথার মধ্যে ঢুকে হবে বলো? এই হবে? বজ্জাত কোথাকার সব। দেখো এখন দেখো এখানে কি বলছে, তাহলে আমি এখানে বলি যে সিয়েরা লিওন, আচ্ছা এই সিয়েরা লিওন 2002 সালের দিকে তখন বাংলাদেশকে দ্বিতীয় দাপ্তরিক ভাষা হিসেবে, তখন বাংলাকে দ্বিতীয় দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতি প্রদান করে, বুঝতে পারছো? তাহলে বাংলাকে দ্বিতীয় দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতি প্রদান করে। ওকে, দেখো এইখানে অবদানে রাখা, কারণ সিরিয়ার মধ্যে ওই সময়ে গৃহযুদ্ধ চলতেছিল, বুঝছো? গৃহযুদ্ধ চলতেছিল। তো ওই জন্য গৃহযুদ্ধ চলা অবস্থায় পরবর্তীতে এই যে বাংলাদেশের সেনাবাহিনীরা ওই সময় তাদের গৃহযুদ্ধ থামায়, এই জন্য। কিরে জয় চৌধুরী বিশ্বাস করে কন্ট্রোল কন্ট্রোল কি কন্ট্রোল করবে বেটা? কন্ট্রোল করার কিছু আছে নাকি? আমি নাম কইলে যদি এখানে যদি কন্ট্রোল করতে হয় রে ভাই, হ্যাঁ? আরো তো ছবি দেখালে তো দিশেহারা অবস্থা হয়ে যাবে, হ্যাঁ? দেখো দিশেহারা হওয়া যাবে না, কন্ট্রোল থাকতে হবে। এবার দেখো ভাইয়া 13 নম্বর, আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর কোথায় অবস্থিত? ওকে, দেখছো? আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর কোথায় অবস্থিত? আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর লন্ডন, প্যারিস, জেনেভা, হেগ। শোনো একটা কথা বলি, হ্যাঁ উত্তেজিত হওয়া যাবে না। এত উত্তেজিত হওয়া যাবে না, উত্তেজনার বয়সে এখন তোমাদের, হ্যাঁ উত্তেজনার বয়সে উত্তেজিত হওয়া যাবে না। ওকে, এখন দেখো আন্তর্জাতিক আদালত মনে রাখবা, যত সকল আদালতের, কি বলতো, সকল আদালতের 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 সদর দপ্তর অবস্থিত অবস্থিত হেগ, নেদারল্যান্ডস, বুঝতে পারছো? তাহলে সকল আদালতের সদর দপ্তর কোথায় অবস্থিত? হেগ, নেদারল্যান্ডস। শোনো এই যে একজন বলছিল, কে জানি একটা বলছিল, কয় হ্যাঁ বনে গিয়ে হেগে দিলেন, হ্যাঁ
তো বনে যে হাগে যাওয়া যাবে না। তো বন মানে কি? বন হইতেছে একটা দেশের হইতেছে শহরের নাম, জার্মানি একটা শহর বন। তো বলতেছে বন্ধু আমি এখন তো বনে থেকে হেগে যাবো আর কি, ঠিক আছে, বন থেকে হেগে যাবো আর কি। মানে কি বন থেকে হেগে যাবে মানে কি? ও একটা জার্মানির শহরে গেছে বন, তো বন থেকে ওইখানে হচ্ছে হেগে মানে হচ্ছে নেদারল্যান্ডের হেগ, হেগ শহরে যাবে। তো ওটা ডিরেক্ট এখন বলে বলছে বন্ধু আমি বন থেকে হেগে যাবো আর কি। তো দেখো যাই হোক, এখানে বলছে সকল আদালতের সদর দপ্তর, তাহলে কোন কোন আদালত দেখো তো কি? আইসিজে, আইসিসি, ঠিক আছে, আর হচ্ছে পিসিএ, এই আদালতগুলো সদর দপ্তর অবস্থিত হেগ, নেদারল্যান্ডস। ওকে, বুঝতে পারছি? আচ্ছা, তাহলে দেখো এই আইসিজে মানে কি? আইসিজে মানে কি? ইন্টারন্যাশনাল, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, বুঝতে পারছো? তাহলে কোর্ট অফ জাস্টিস, তাহলে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। এরপর আইসিসি মানে কি? ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট। বলো কোন কোর্ট? ক্রিমিনাল কোর্ট, তাহলে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট। এরপর আছে পিসিএ মানে পার্মানেন্ট কোর্ট অফ আরবিট্রেশন, এটার বাংলা মানে হচ্ছে স্থায়ী, স্থায়ী সালিসি আদালত, বুঝতে পারছো? স্থায়ী সালিসি আদালত। তাহলে স্থায়ী সালিসি মানে স্থায়ী মানে পার্মানেন্ট, সিতে মানে কোর্ট, এতে মানে আরবিট্রেশন মানে হচ্ছে সালিসি বৈঠক যেটা করে আর কি। তাহলে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস তাহলে আন্তর্জাতিক আদালত, আর ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট আইসিসি, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট, এটা কিন্তু অনেকে আইসিসি মানে ক্রিকেট বোর্ড বুঝায়, বুঝতে পারছো? এটা কিন্তু বোঝানো যাবে না। এখন দেখো, তাহলে আইসিসি ক্রিমিনাল কোর্ট মানে আন্তর্জাতিক, আন্তর্জাতিক অপরাধ আদালত, তাহলে আন্তর্জাতিক, আন্তর্জাতিক অপরাধ, অপরাধ আদালত, তাহলে আন্তর্জাতিক অপরাধ আদালত। ক্লিয়ার? তাহলে এগুলো সব আদালতের বলো সদর দপ্তর কোথায় অবস্থিত? হেগ, বুঝতে পারছো? তাহলে কোন শহরে অবস্থিত? হেগ শহরে অবস্থিত। আশা করি তোমরা আমার কথাটা বুঝতে পারছো। ক্লিয়ার সবাই? আচ্ছা, তুমি কি বিরক্ত হইতেছ? জুবাইদা ইসলাম আর কতক্ষণ ক্লাস নেওয়া আছেন? আর কতক্ষণ মানে চলতে থাকবে নন স্টপ? কি বলো তোমরা? তোমরা কি আছো? আমি যদি ক্লাস নেই, কন্টিনিউয়াসলি ক্লাস চালাই, তোমরা কি থাকবা? সবাই থাকবা? যদি থাকো তাহলে ক্লাস নিব, না থাকলে এই 10-15টা দিয়ে শেষ করে দেব। আচ্ছা, যারা এখনো তুলে নাও নাই দ্রুত তুলে নাও, হ্যাঁ? ওকে, আচ্ছা এরপরে দেখো ভাইয়া, কত নাম্বার? 13 গেল, ঠিক আছে, 14 নাম্বারে যাই আমরা। আসো, 14 নাম্বারটা কি বলছে? বাংলাদেশের কোন জেলায় সবথেকে বেশি চাকমারা বসবাস করে? তোমাকে আজকে আমি একটা সেরা টেকনিক শেখাবো। এই টেকনিক যদি তুমি শিখতে পারো তাহলে মনে রাখবা তুমি এটা যত এইরকম প্রশ্ন আসবে সবগুলো অ্যান্সার করতে পারো। ক্লিয়ার? আসো, তোমার আজকে আমি একটা সেরা টেকনিক শেখাই, সেটা হচ্ছে তুমি আমাকে বলো কোন উপজাতি চাইছে, বলো তো আমাকে। চাকমা। আসো, উপজাতি তোমার 14 গোষ্ঠী উদ্ধার করে ছাড়বো আজকে। দেখো কি বলছি বলো তো, চাকমা, তাই না? চাকমা হচ্ছে, ভালো করে বোঝো একটু ভাইয়া, চাকমা, এই চাকমা, মারমা, তারপরে যেটাই আছে না কেন, সাঁওতাল, গারো, যেটাই বলো না কেন, শোনো, চাকমারা কি বলো আমাকে, বলো বড় না ছোট, বলো তো আমাকে, সবাই অ্যান্সার করতে হবে। না ভাইয়া বিরক্ত কেন হবো, আছি ভাইয়া, জি ভাইয়া থাকবো, থ্যাংক ইউ সো মাচ। ভাই আমরা ভাইয়ার সঙ্গে আছি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, দেখো, চাকমারা বলো তো আমাকে বড় না ছোট? অনেক তাড়াতাড়ি লিখতেছি, বুঝতে সমস্যা হবে। আমি অনেক, আচ্ছা সমস্যা নেই, তোমরা পিডিএফ পাবা, অ্যাপ পাবা, সমস্যা নেই। দেখো এখানে বলছি চাকমা, এই চাকমারা সব থেকে বড়, তাই না? বাংলাদেশের বৃহত্তম উপজাতি তার নাম কি বলো দেখি? চাকমা। তাহলে বাংলাদেশের যদি বৃহত্তম উপজাতি চাকমা হয়, তাহলে বলো আমাকে তোমরা সবাই, বাংলাদেশের বৃহত্তম জেলার নাম কি? আয়তনে বাংলাদেশের বৃহত্তম জেলার নাম কি বলো না সবাই? কি নাম বলো? রাঙ্গামাটি। কি নাম বলো? রাঙ্গামাটি। তাহলে বাংলাদেশের বৃহত্তম জেলার নাম হচ্ছে রাঙ্গামাটি, মানে কি? আয়তনের দিক থেকে, তাই তো? তাহলে যদি বলা হয় যে বাংলাদেশের বৃহত্তম জেলা রাঙ্গামাটি, আর বৃহত্তম উপজাতি তার নাম কি? চাকমা, তাহলে বড় জিনিস বড় জায়গায় রেখে দাও, বুঝতে পারছো? তাহলে চাকমারা বলো তো কোথায় বসবাস করে? চাকমারা বসবাস করে রাঙ্গামাটিতে। এরপরে তোমার মনের মাধুরী বিষয়ে তুমি লাগাই দাও, রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, চট্টগ্রাম, যা খুশি বসায় দাও, কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যা একটাই, বলো আগে চাকমারা প্রধান বাসস্থল কোথায়? চাকমাদের প্রধান বাসস্থল রাঙ্গামাটিতে। বলো, বুঝছো আমার কথা?
বলো বুঝছো বুঝছো, বলো বুঝছো। হ্যাঁ, এখন দেখো চাকমা গেল, এরপর তুমি আমাকে বলো তো মারমা, বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম উপজাতি মারমা, তাই না? তাহলে মারমারা মনে রাখবা, এখানে যদি মারমাকে উপজাতি থাকো, ওর কাছে আগে আমি কানে হাত ধরে ক্ষমা চায় নাইতেছে ভাইয়া, এটা একটু অন্যভাবে মনে রাখার জন্য একটু বলতেছি, হ্যাঁ ঠিক আছে, মনে খারাপ করো না। মারমা আর মুরং নাম, ঠিক আছে, মারমা এবং মুরং এই দুটো উপজাতি বসবাস করে কোথায় জানো ভাইয়া, বলো তো? বান্দরবানে বসবাস করে। বলো কোথায়? বান্দরবানে। তাহলে বান্দরবানে বসবাস করে। কেমনে মনে রাখবা? মনে রাখবো মারমা এবং মুরং এই দুটো বান্দর, এই জন্য বান্দরবানে বসবাস করে, মানে একটু বেশি চালাক, একটু বেশি একটু বান্দরামো করে, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে গেল মারমা মুরং, এরপর আসো কি আছে, গারো। ধরো গারো, তাহলে গারোরা কোথায় বসবাস করে? গারোরা হইতেছে সব থেকে বেশি, তোমরা জানো গারো পাহাড় আছে, বাংলাদেশের গারো পাহাড় আছে কোথায়? বাংলাদেশের গারো পাহাড় আছে ময়মনসিংহে। তাহলে ময়মনসিংহে বসবাস করে হচ্ছে কি, গারো। তাহলে ময়মনসিংহ, নেত্রকোনা, নেত্রকোনা, শেরপুর, জামালপুর যা আছে, বুঝতে পারছো? এই অঞ্চলটাতে বসবাস করে হচ্ছে কারা? এই অঞ্চলটাতে বসবাস করে হচ্ছে এরা, বুঝতে পারছো? ওকে, তাহলে গারোরা বসবাস করে, বুঝছো? বুঝতে পারছো? আচ্ছা, এবার আসো পরবর্তীতে নেক্সট। তাহলে চাকমা, মারমা, গারো, তারপর যদি আরো বলি তাহলে চাকমা গেল, মারমা গেল, তারপরে হচ্ছে কি আছে, গারোর পর আছে সাঁওতাল। সাঁওতালরা সমতলে বসবাস করে, ঠিক আছে, সমতল, সাঁওতাল সমতল, সমতলে বসবাস করে, ক্লিয়ার? তাহলে সাঁওতালরা কোথায় বসবাস করে? সমতলে বসবাস করে। ওকে ডান, সবাই নিশ্চয়ই বুঝতে পারছো, ঠিক আছে? তাহলে সাঁওতালরা কোথায় বসবাস করে বলে ভাই বলো? সমতলে বসবাস করে। তাহলে সাঁওতালরা বসবাস করে কোথায়? সমতলে, ক্লিয়ার? তাহলে সাঁওতালরা বসবাস করে সমতলে। এখন দেখো, তাহলে বলছি কি, বাংলাদেশের চাকমারা কোথায় বসবাস করে? চাকমারা, তাহলে চাকমারা বলো কত কোথায় বসবাস করে? রাঙ্গামাটিতে বসবাস করে, ক্লিয়ার? আচ্ছা, এর পরবর্তীতে আমরা নেক্সট কোশ্চেনে যাই, হ্যাঁ? আচ্ছা, এরপর নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট হচ্ছে 15 নাম্বার। 15 নাম্বারটা ভাইয়া আর কতক্ষণ ক্লাস হবে? আমাদের মনে হয় 25টার মধ্যে মনে হয় এমসিকিউ আছে, বুঝতে পারছো? 25টার মধ্যে এমসিকিউ আছে, তো আরো 10টার মধ্যে এমসিকিউ হবে আর কি, ঠিক আছে, আর কিছুক্ষণ চলবে আর কি। ওকে, দেখো, মৎস্য গবেষণা, তাহলে মৎস্য গবেষণা ইনস্টিটিউশন কোথায় অবস্থিত? মৎস্য গবেষণা ইনস্টিটিউশন যদি পরীক্ষা আসে, যদি পরীক্ষা আসে মৎস্য গবেষণা ইনস্টিটিউশন কোথায় অবস্থিত, তাহলে তোমরা কি অ্যান্সার দিবে বলো তো? মৎস্য গবেষণা ইনস্টিটিউশন অবস্থিত হচ্ছে ময়মনসিংহে। বলো কোথায়? ময়মনসিংহে। অনেক আল্লাহর কিছু বান্দা, কতিপয় বান্দা খুঁজে পাবেন, তাদের সবাই দিবে চাঁদপুর, চাঁদপুর, চাঁদপুর। তাহলে এটা মৎস্য গবেষণা কেন্দ্র নয়, মৎস্য গবেষণা ইনস্টিটিউশন। পাঙ্গনরা কোথায় বসবাস করে? পাঙ্গন এবং লাউয়া এই দুটো হচ্ছে মুসলমান, তো মুসলমানদের মধ্যে মৌলভী আছে, এই জন্য মৌলভী বাজারে বসবাস করে। বাবু, কি নাম তোমার? নাম কি? প্রাই, প্রাইয়াম, প্রাইয়াম না কি রাইয়ান না কি লিখছো, না প্রিন্স? ওরে জাদুরে, এর নাম দেখি। আচ্ছা দেখো বাবুরা শোনো, এটা কিন্তু চাঁদপুর হবে না। মোসাম্মদ তিশা, তুমি কি চাঁদপুর লিখলে কেন? এটা চাঁদপুর হবে না, কি হবে বলো? এটা ময়মনসিংহ হবে। তাহলে মৎস্য গবেষণা কেন্দ্র সেটা চাঁদপুর, আর মৎস্য গবেষণা ইনস্টিটিউশন, তাহলে ইনস্টিটিউশন বলতে কোথায়? ইনস্টিটিউশন হতে বলো কোথায়, বলো 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 কোথায়? ময়মনসিংহ, বুঝতে পারছো? তাহলে ময়মনসিংহ হবে, ওকে। আচ্ছা, এরপর আছে খুলনা, এরপর বাগেরহাট, এগুলো তো আলাদা হিসাব। এবার দাও পরবর্তীতে, আমি তাহলে বেশি সময় নিব না, নেক্সট কোশ্চেনে যাব। আচ্ছা, এরপরে দেখো, তোমরা জানো কি আছে বাংলাদেশের জাতীয় সংসদ এর স্থপতি? জাতীয় সংসদের স্থপতির নাম কি বলো তো তোমরা সবাই? জাতীয় সংসদের স্থপতির নাম কি বলো? জাতীয় সংসদের স্থপতির নাম কি বলো? জাতীয় সংসদের স্থপতি, জাতীয় সংসদের স্থপতির নাম হচ্ছে লুই আইকান। তাহলে লুই আই কান, তাহলে লুই আইকান, ইনি, ইনি হচ্ছে এস্তোনিয়ার অধিবাসী। এস্তোনিয়া, তোমরা জানো বাল্টিক অঞ্চলের নাম এস্তোনিয়া, লাটভিয়া, লিথুনিয়া, ইউরোপের দেশ, বুঝতে পারছো? এই এস্তোনিয়ার অধিবাসী হচ্ছে কে? এই লুই আইকান। এই লুই আইকান ইনি এস্তোনিয়ার অধিবাসী, এবং ইনি পরবর্তীতে মার্কিন নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত হন। তাহলে মার্কিন নাগরিক হিসাবে, মার্কিন নাগরিক, ইনি একজন স্থপতি হিসাবে প্রতিষ্ঠিত, স্থপতি। আচ্ছা, এর পরবর্তীতে যদি বলি জাতীয় সংসদ, এটা 1961 সালে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। তাহলে কত সালে? 1961 সালে। তাহলে ভিত্তিপ্রস্তর, যখন আইয়ুব খানের শাসনামল ছিল ওই সময়টাতে, ওই সময়টাতে বাংলাদেশের অনেক কিছু উন্নয়ন হয়েছে। মনে রাখবা, যারা দীর্ঘ সময় ধরে, যারা ক্ষমতায় থাকে, যারা দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকে, এরা বেশি উন্নয়ন করে থাকতো, বুঝতে পারছো?
এই জন্য আইয়ুব খানও কিন্তু স্বৈরশাসক ছিল, ধরো শেখ হাসিনাও স্বৈরশাসকের কথা বলতেছে এখন সবাই, তাহলে ওইটার ক্ষেত্রেও কিন্তু ঠিক তেমনি তাদের সময়ে বিশেষ সময় উন্নয়ন হয়ে থাকে। 1961 সালে এটা ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। পরবর্তীতে 1982 সালে, কত সালে? 1982 সালে, এই 1982 সালে তখন কি করা হয় বলো তো ভাইয়া? 1982 সালের দিকে পরবর্তীতে এই জাতীয় সংসদের ভিত্তিপ্রস্তর করার পর এটা উদ্বোধন করা হয়। তখন উদ্বোধন করেন কে? উদ্বোধন করেন হচ্ছে জিয়াউর রহমান, সরি জিয়াউর রহমান না, উদ্বোধন করেন হচ্ছে এরশাদ হোসেন মোহাম্মদ এরশাদ, বুঝতে পারছো? তাহলে হোসেন মোহাম্মদ এরশাদ এটা হচ্ছে উদ্বোধন করেন 1982 সালের দিকে আর কি। তাহলে এই যে আমাদের আজকে যে জাতীয় সংসদ, এটা 1961 সালের দিকে গড়ে ওঠে এবং পরবর্তীতে হ্যাঁ হাসুয়াপ্পা, ইয়েস। এবার দেখো রে হাসুয়াপ্পা, আচ্ছা, এই জাতীয় সংসদ কোথায় অবস্থিত যদি বলা হয়, কোথায় অবস্থিত? এটা অবস্থিত হচ্ছে শেরে বাংলা নগরীতে। তাহলে এই জাতীয় সংসদ কোথায় অবস্থিত? শেরে বাংলা নগরীতে, ক্লিয়ার? তাহলে শেরে বাংলা নগরীতে এই জাতীয় সংসদ অবস্থিত, ক্লিয়ার সবাই? আচ্ছা, এরা যদি বলা হয় জাতীয় সংসদ কত তলা বিশিষ্ট, কত তলা, তাহলে জাতীয় সংসদ হচ্ছে 9 তলা বিশিষ্ট। কত তলা? 9 তলা বিশিষ্ট। জাতীয় সংসদের পাশে লেকের নাম কি? লেক ক্রিসেন্ট লেক, বলো কোন লেক? ক্রিসেন্ট। তাহলে ক্রিসেন্ট লেক, ক্রিসেন্ট লেক মানে হচ্ছে, ক্রিসেন্ট শব্দের অর্থ হচ্ছে অর্ধ আকৃতির চাঁদ। ক্রিসেন্ট মানে কি? অর্ধ আকৃতির চাঁদ। তোমরা চাঁদ দেখেছো? চাঁদ, বুঝতে পারছো? এই চাঁদ, তো তোমরা তো নিজেরা একটা, যারা মেয়েরা আছো তোমরা তো নিজেরা একটা চাঁদ, বুঝতে পারছো? অনেক সুন্দর সুন্দর কিউট মেয়ে তোমরা, অনেক চাঁদ, চাঁদের মতো সুন্দর। আরে দূর, কি বল, চাঁদের থেকেও তোমরা বেশি সুন্দর। দেখো, তাহলে বলছি কি জাতীয় সংসদ হচ্ছে কয় তলা বিশিষ্ট বলো তো? 9 তলা বিশিষ্ট। আর পাশে কোন লেক আছে বলো তো? ক্রিসেন্ট লেক আছে, বলো কোন লেক? ক্রিসেন্ট। আর ক্রিসেন্ট শব্দের অর্থ কি বলো তো? ক্রিসেন্ট শব্দের অর্থ কি? অর্ধ আকৃতির চাঁদ। ওকে, বুঝছো? আচ্ছা, এই হইতেছে জাতীয় সংসদ সম্পর্কে একদম বিস্তারিত গেল, ঠিক আছে? তাহলে লুই আইকান এখানকার স্থপতি, ঠিক আছে? আর এই যে এফ আর খান, ইনি হচ্ছেন বাংলাদেশের স্থপতি। এফ আর খান, ঠিক আছে, ইনি কিন্তু বাংলাদেশে, ইনি কিন্তু বেশ অনেকগুলো পুরস্কার পেয়েছেন, আগা খান অ্যাওয়ার্ড পেয়েছেন, আগা খান অ্যাওয়ার্ড। ওকে, যাই হোক, বাদ দাও। এবার যাও আমরা যাই পরবর্তীতে নেক্সটে যদি আমরা লক্ষ্য করি, নেক্সটে কি আছে দেখো। নেক্সটে আছে বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় কবে? তাহলে বাংলাদেশের, হ্যাঁ, এক কক্ষ বিশিষ্ট, কিন্তু কিছুদিন পর আবার 2 কক্ষ হইতে পারে আর কি। দেখো কি বললাম, ভুলে গেছি। সেটা হচ্ছে বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন, বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন বলো তো কবে? ও মা, দেখো বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন কি কয়, 7 মার্চ 1973 সাল। তাহলে 7 মার্চ 1973 সাল, তাহলে 7 মার্চ 1973 সাল। এরপরে 7 এপ্রিল প্রথম অধিবেশন বসে। বাবুরা এবার শোনো, এটা তো আসবে না, 100% শিওর থাকো। এখন বাংলাদেশের এই যে ত্রয়োদশ, তাহলে ত্রয়োদশ জাতীয় নির্বাচন, তাহলে ত্রয়োদশ জাতীয় নির্বাচন হয় কত তারিখে? 12ই ফেব্রুয়ারি। তাহলে 12ই ফেব্রুয়ারি হচ্ছে ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়, ঠিক আছে, 2026 সালে। এরপরে এই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এটার প্রথম অধিবেশন, তাহলে প্রথম অধিবেশন হয় হচ্ছে 12ই মার্চ, ঠিক আছে, 12ই মার্চ 2026 সালে। আর যদি বলা গ্যাজেট আকারে প্রকাশ করা হয় কবে? গেজেট আকারে জাতীয় সংসদ নির্বাচন, গেজেট তার পরের দিনে হয়, গেজেট আকারে নির্বাচন সেটা হচ্ছে পরের দিনে হয়, মানে 13ই ফেব্রুয়ারি আর কি, ঠিক আছে, 13ই ফেব্রুয়ারি অধিবেশন হয়ে থাকে। আচ্ছা, এরপরে দেখো, প্রথম যদি বলা হয় যে এটার বর্তমান, যদি বলা হয় যে বর্তমান হইতেছে একে সংসদ নেতাকে, তার নাম হচ্ছে প্রধানমন্ত্রী, তার নাম কি? তার নাম মাননীয় প্রধানমন্ত্রী, তার নাম হচ্ছে কি? তারেক রহমান। এরপরে আছেন কে? এরপরে স্পিকারের নাম আসবে, বুঝতে পারছো? স্পিকার কিন্তু যে বীর বিক্রমই তো, হ্যাঁ, বীর বিক্রম হাফিজ, বুঝতে পারছো? ওনার নাম কিন্তু, উনি কিন্তু ভোলা 3 আসনের থেকে হয়েছে। আচ্ছা, এরপরে হচ্ছে ধরো তোমার হচ্ছে কি বলে ডেপুটি স্পিকার,
কায়সার নাম, কায়সার, কায়সার কামাল মনে হয় নাম, তাই না? ডেপুটি স্পিকার কায়সার কামাল। এর পরবর্তীতে যদি বলি স্পিকার গেল, ডেপুটি স্পিকার গেল, তারপরে হচ্ছে তোমার বিরোধী দলীয় নেতা, বিরোধী দলীয় নেতার নাম কি বুঝতে পারছো? জামাতের যিনি আমির, উনি কিন্তু বিরোধী দলীয় নেতা, ঠিক আছে? পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসতে পারে বিরোধী দলীয় নেতা। এরপরে তোমাদের পরীক্ষা আসতে পারে যে বিরোধী দলীয় হুইপের নাম কি? হুইপ হচ্ছে নাহিদ ইসলাম, বুঝতে পারছো? হুইপ হচ্ছে কি বলো? নাহিদ ইসলাম। এগুলো কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে। তোমরা এই নির্বাচন থেকে, আল্লাহ যদি রহমত করে, তোমরা নির্বাচন থেকে একটা প্রশ্ন কমন পাবা, বুঝছো? নির্বাচন থেকে একটা প্রশ্ন কমন পাবা, ভালো করে পড়ে যায় বাবুরা, বুঝছো? ভালো করে কিন্তু পড়বা তোমরা। এবার দেখো প্রাচীন চন্দ্রদ্বীপের, প্রাচীন বলতে বর্তমান নাম কি? তোমাদের চন্দ্রদ্বীপের বর্তমান নাম কি? একটু ভালো করে পরীক্ষা নাও। হ্যাঁ দেখো, এবার দেখো প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম কি? চন্দ্রদ্বীপ। তাহলে চন্দ্রদ্বীপ তোমরা জানো যে, আমি যদি তোমাদের বলি যে জনপদ থেকে এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসছে আর কি তোমাদের এখানে, জনপদটা কোনটা বলো দেখি? ওই যে আমরা সবাই জানি, ধরো এদিকের মধ্যে হচ্ছে দেখো এই যে তোমাদের যে জনপদ, এই জনপদের নাম হচ্ছে পুন্ড্র জনপদ, একটা পুন্ড্র জনপদ আছে। আর তারপরে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে পুন্ড্র, বুঝতে পারছো? আচ্ছা, এরপরে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত যেটা আছে, এটার নাম হচ্ছে এই অংশটা, এই অংশটার নাম হচ্ছে বঙ্গ জনপদ। কি নাম? বঙ্গ। বৃহত্তম জনপদ বঙ্গ। আর সবথেকে প্রাচীনতম জনপদ, সবথেকে প্রাচীনতম জনপদ তার নাম পুন্ড্র। আর সবথেকে বৃহত্তম জনপদ তার নাম কি বলো? সবথেকে বৃহত্তম জনপদ তার নাম বঙ্গ। আচ্ছা, এটা একটা গেল। এর পরবর্তীতে যদি আমরা বলি প্রাচীনতম, বৃহত্তম, ক্লিয়ার? এরপর আছে সমতট জনপদ। সমতট জনপদ এই অংশটা, সমতট, সমতট জনপদ। এরপরে যদি আমরা আরো বলি সমতটের পর এই অংশটা, যে অংশটা আছে, এই যে অংশটা, এই অংশটার নাম হচ্ছে হরিকেল জনপদ। হরিকেল। তাহলে হরিকেল জনপদ এইটা, ক্লিয়ার? আচ্ছা, এরপরে দেখো হরিকেল জনপদের পর যদি আমরা বলি এখানে হরিকেল, এই হরিকেল জনপদ কারা, কাদের কাদের নিয়ে গঠিত হয়েছে? সিলেট, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, ক্লিয়ার? সিলেট, চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, ক্লিয়ার? আচ্ছা, এরপরে দেখো, এরপরে আছে তোমাদের চন্দ্রদ্বীপ। ধরো চন্দ্রদ্বীপ, এই চন্দ্রদ্বীপ জনপদ, এটার পূর্ব নাম হচ্ছে, বর্তমান নাম হচ্ছে বরিশাল। বর্তমান নাম কি? বরিশাল। মজার ব্যাপার হচ্ছে বরিশালের পূর্ব নাম হচ্ছে চন্দ্রদ্বীপ, ক্লিয়ার? তাহলে বর্তমানে পূর্ব নাম কি বলো? চন্দ্রদ্বীপ, ওকে। তাহলে এটার অ্যান্সার হচ্ছে কি বলো ভাইয়া? বরিশাল, ওকে। সবাই মনে থাকতে পারবা? আচ্ছা, এরপরে যাও পরের নেক্সট কোশ্চেনে। বলছে আমি বাংলার গান গাই, দেশত্ববোধক গান। তাহলে আমি কিসের গান গাই বলো? বাংলার গান গাই। তাহলে দেশত্ববোধক গান হচ্ছে কি? তাহলে দেশাত্মক, দেশাত্মক বোধক, তাহলে দেশাত্মক বোধক গান হইতেছে আমি বাংলার গান গাই। এই দেশাত্মক বোধক গান আমি বাংলার গান গাই, ভালো করে বোঝো। এইটা 1994 সালে এইটা হচ্ছে গান গাওয়া হয়। মানে কত সাল? 1994 সালের দিকে, বুঝতে পারছো? তখন এইটার সুর করেন সুরকার, গীতিকার, গীতিকার এবং হচ্ছে শিল্পী, ঠিক আছে? শিল্পী, এইগুলো সবগুলো একটা ব্যক্তি, সেই ব্যক্তির নাম হচ্ছে এই প্রতুল, বলছে প্রতুল বন্দ্যোপাধ্যায়। শোনো, এই প্রতুল বন্দ্যোপাধ্যায়, ইনি বন্দ্যোপাধ্যায় অথবা মুখোপাধ্যায়ও হইতে পারেন, বুঝতে পারছো? এখানে বন্দ্যোপাধ্যায় দিয়েছে, জানি না কেন দিয়েছে, তবে ওনার নাম মুখোপাধ্যায়, বুঝতে পারছো? তাহলে প্রতুল, সবাই আপেল মাহমুদ দিতেছে, মানে কি রে ভাই? হ্যাঁ, নাম পরিচিত পাইলে মারতে হবে নাকি? এখানের মধ্যে আপেল মাহমুদ পরিচিত, এই জন্য আপেল মাহমুদ মারতেছে। খোদা, খোদা, তুমি আমার তুলে নাও। এরা সবাই আপেল মাহমুদ বলছে কেন? তোমরা আপেল মাহমুদ বলতেছো কেন? আপেল মাহমুদ কি এটা কি অ্যান্সার আপেল মাহমুদ হবে? তোমরা কি শিওর? আমি বাংলার গান গাই। বাবুরা একটু, সবাই একটু শিওর কি তুমি আমি বাংলার গান গাই এটা আপেল মাহমুদ? বলো দেখি। সবাই আল্লাহর রহমতে, মানে আপেল যে তোমরা পছন্দ করো এটা তো ঠিক মানে নিলাম যে তোমরা আপেল পছন্দ করো, তাই বলে কি আপেল যেখানে সেখানে পাইলে সেখানে সেখানে খাওয়া শুরু করে দিবে? বেয়াদব ব্যাককল গুলো সব।
মানে নাম পাইছে একটা দিয়ে লাগা, পরিচিত পাইছে একটা লাগা আপেল কি? হ্যাঁ, পড়াইলাম দেশাত্মবোধক গান 1994 সালে প্রকাশিত হলো, সুরকার রূপকার গীতিকার সব হচ্ছে প্রতুল মুখোপাধ্যায় বা প্রতুল চক। হ্যাঁ রে, এ খোদা, আরে কি বলিব হ্যাঁ। দেখো নেক্সট কোশ্চেন আসো বাবুরা। নেক্সট কোশ্চেন আমরা দেখো আজ, আচ্ছা আরেকবার তোমরা শিখে নাও কিন্তু ভুল করা যাবে না। এই জন্য তোমরা ধাম ধাম করে সব ভুল করো নাকি রে? হ্যাঁ, এই জন্য পরীক্ষাগুলোতে তোমরা এই যে মানে নেগেটিভ মার্ক বেশি খাও। দেখছো একটা খালি দেখছো আপেল, লাগা আপেল। হুম, শিখছি তো একটা নাম আপেল মাহমুদ, নিউ হবে নাকি আপেল, খালি নাগা আপেল হয়ে গেছে। বাকি সামনে পিছনে কারা আছে কোনো হুঁশ নাই। হ্যাঁ, এরকম করলে হবে? চান্স পাওয়া যাবে? চান্স পাওয়া যাবে না তো। অপূর্ব হাসান শুভ বলছে স্যার আমারটা কিন্তু ঠিক। হ্যাঁ, তোমার তো দেখি নাই, আগে যা লেখছি সব আপেল দেখছি। আচ্ছা দেখো এবার দেখো বাংলাদেশের কত সালে ইসলামিক বলছে ইসলামী সম্মেলন সংস্থা, ইসলামী সম্মেলন সংস্থা মানে কি বলো বাবুরা? ওআইসি। এই ওআইসি প্রতিষ্ঠিত হয় কত সালে? 1969 সালে। তাহলে 1969 সালে এই ওআইসি প্রতিষ্ঠিত হয়, বুঝতে পারছো? অর্গানাইজেশন অফ ইসলামিক কনফারেন্স বা কোঅপারেশন, কনফারেন্স থেকে পরবর্তীতে কোঅপারেশন হয়ে যায়। এখন দেখো এইটা থেকে বাংলাদেশ সদস্যপদ লাভ করেন 1974 সালে। কত সালে? 1974 সালে। তখন তৎকালীন সময়ে লাহোরে, লাহোর প্রস্তাব বা লাহোর প্রস্তাব না তো, লাহোরে এর অধিবেশন ছিল এই 1974 সালে। এই অধিবেশন বা স্থান ছিল হচ্ছে লাহোরে। কোথায় ছিল? লাহোরে। এই লাহোরে তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তখন এই প্রথমে বাংলাদেশ 1972 সালের দিকে ওআইসি সদস্যপদ হইতে পারে নাই, হইতে পারে নাই, হইতে চাইছিল কিন্তু পারে নাই। কারণ একটাই, কারণ হচ্ছে পাকিস্তান ভেটো প্রদান করছিল, বুঝতে পারছো? পাকিস্তান হচ্ছে নিতে চায় নাই, অনেকগুলো রাষ্ট্র ভেটো প্রদান করছিল। দ্যাটস ওয়াই পরবর্তীতে 1974 সালে পরবর্তীতে আবার তখন অধিবেশন হয়। সেই অধিবেশনের মধ্যে দিয়ে তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তখন উনি কি করেন, এই লাহোরে সম্মেলনের মধ্যে তখন উনি উপস্থিত হন এবং পরবর্তীতে এই বাংলাদেশ ওইটার মধ্যে দিয়ে সদস্যপদ লাভ করে। 1974 সাল খুবই গুরুত্বপূর্ণ এবং বলা হয়ে থাকে যে আমাদের পররাষ্ট্র নীতির একটা খুবই দুর্দান্ত সাফল্য লাভ করছে এই 1974 সালে ওআইসি সম্মেলনের মধ্যে দিয়ে, বুঝতে পারছো? কারণ সেই সময়ে পাকিস্তানরা তো এমনিতেই পরাজিত, তাই না? পাকিস্তানরা 1971 সালে পরাজিত হয়েছে না? তো পরাজিত হওয়ার পরে তারপরে আবার তারা মেনে নিয়েছে 1974 সালে, বুঝতে পারছো? তার মানে এটা আমাদের জন্য একটা ব্যাপক একটা সাফল্য ছিল পররাষ্ট্র নীতিতে আর কি। ঠিক আছে, ওকে, ঠিক আছে। এরপরে যাও পরবর্তী নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেনটাতে আমরা কত নাম্বার? বেশি আর কোশ্চেন নাই না হো। সেটা হচ্ছে সোনারগাঁও বাংলাদেশের, বলছে সোনারগাঁও কোন কোন আমলে বাংলার রাজধানী ছিল? সোনারগাঁও বাংলার কোন আমলের রাজধানী ছিল? সোনারগাঁও, সবাই বলো দেখি সোনারগাঁও বাংলাদেশের কোন আমলের রাজধানী ছিল? ও মা, সুলতানি আমলের নাম শুনছো তোমরা নিশ্চয়ই। পাল আমলে তো হবে না, গুপ্ত আমলেও হবে না, গুপ্ত যুগে তো হবে না। সেন আমলে কি সোনারগাঁও বাংলাদেশের রাজধানী ছিল? নাকি মুঘল আমলে? বলো দেখি কোনটা হবে। ইরে কুদারি, এরা নিজেরা নিজেরা থ্যাংক ইউ দেয়, আরেকজনকে ওয়েলকাম জানায়, মানে কি রে ভাই? ক্লাস করতেছো নাকি কনভারসেশন শুরু করে দিছো? কি করতেছো? হ্যাঁ, কোন আমলে? মুঘল আমলে শিওর তো তোমরা? হ্যাঁ, তোমাদের তো বিশ্বাস হয় না। হ্যাঁ, তোমরা কি সবাই শিওর বলতেছ? একজন আবার আল্লাহর আলেক বান্দা নাইমা লাকি বলতেছে আর সেন আমলে। সেন আমলে কেমনে রে ভাইয়া? সেন আমলে কি সোনারগাঁও রাজধানী ছিল? মুঘল আমলে হইতে পারে, বুঝতে পারছো? মুঘল আমলে, মুঘল আমলে কিছু সময় রাজধানী ছিল। ওকে, যাই হোক মুঘল আমলে দিয়ে দাও। হ্যাঁ, আচ্ছা এরপরে যাও বাংলাদেশের সোনারগাঁও, তাহলে বাংলাদেশের রাজধানী ছিল, বিশেষ করে সুলতানি আমলের রাজধানী ছিল। ঠিক আছে, ওকে। এবার আসো পরবর্তীতে আমরা নেক্সট কোশ্চেন, বাংলা সনের প্রবর্তক কে?
তোমাদের সবারই প্রেমিক পুরুষ, তার নাম কি বলো? সম্রাট আকবর। তাহলে বাংলা সনের প্রবর্তক কে বলো? সম্রাট আকবর। তাহলে বাংলা সন চালু করছেন, বাংলা নববর্ষ চালু করছেন, হালখাতা চালু করছেন, ঠিক আছে, আরো অনেক কিছু চালু করেছেন কে বলো দেখি? সম্রাট আকবর। ওকে, ক্লিয়ার সবাই? বাইরে ভাই, আজকে মিলন স্যারের যে ছবি দেখলাম, দেখে তো তোমাদের তো পাস, সামনে যারা পরীক্ষা দেবে এরা দিয়ে কি করবে আল্লাহ মাহবুদ জানে। হুম। আমি কিন্তু সবার আগে উত্তর দেয় স্যার, আমার উত্তরগুলো দেখেন। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ দেখবো। ওকে, আচ্ছা ওকে। এবার লক্ষ্য করো, বাংলা সনের প্রবর্তন, তাহলে বাংলা সনের প্রবর্তন করেন কে? সম্রাট আকবর। ওকে ডান। এবারও নেক্সট, নেক্সটে দেখো, নারকেল বাড়িয়া, নারকেল বাড়িয়া বা কোন নেতার বলছে রাজনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু ছিল? তোমরা সবাই জানো তিতুমির, তিতুমিরের বাঁশের কেল্লা, এইটা তোমরা সবাই জানো। আমি তোমাদেরকে আর বেশি সময় দিচ্ছি না, কিন্তু অনেকক্ষণ হয়ে গেছে, তোমরা বিরক্ত হইতেছো। তিতুমির, দেখো তিতুমির, তিতুমিরের বাঁশের কেল্লা, তাই না? তাহলে তিতুমিরের নারকেল বাড়িয়া বাঁশের কেল্লা, এইটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা জানো সবাই যে স্বাধীনতার সময় ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রথম শহীদ, সেই শহীদের নাম হচ্ছে কি? তিতুমির। পরীক্ষায় প্রশ্ন আসবে। তাহলে ব্রিটিশ বিরোধী আন্দোলনের, ব্রিটিশ বিরোধী, তাহলে ব্রিটিশ বিরোধী, বিরোধী আন্দোলনের, আন্দোলনের, ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রথম শহীদ, প্রথম শহীদ, তার নাম কি বলো? তিতুমির। তিতুমির তার সঙ্গীদেরকে নিয়ে তখন তখন তিনি কি করেন? তখন উনি ব্রিটিশের বিরুদ্ধে প্রথম হচ্ছে নারকেলের, মানে নারকেল বলতে বাঁশের, বাঁশের কেল্লা নির্মাণ করেন, ঠিক আছে? তাহলে বাঁশের কেল্লা নির্মাণ করেন কোথায়? পশ্চিমবঙ্গের বারাসাতে। তখন নারকেল বাড়িয়ায় আর কি, ঠিক আছে? এই তিতুমির আর কি। তিতুমিরের নাম হচ্ছে, প্রথমের নাম, ওনার আসল নাম হচ্ছে সৈয়দ মীর নিসার আলী। উনি এই সৈয়দ মীর নিসার আলী থেকে পরবর্তীতে ওনার নাম তিতুমির করা হয়। তাহলে সৈয়দ মীর, ওই যে মীর নাম, আর ওনার হচ্ছে তেতো ওষুধ খেতে পারতেন, তেতো ওষুধ, বুঝতে পারছো? এই জন্য ওনার নাম হচ্ছে তিতু, থেকে ওইখানে তেতো থেকে আসছে তিতু। বুঝতে পারছো আমার কথা? তাহলে তেতো থেকে কি হবে বলো তো? তিতু। ওকে, আবার কখন হবে ক্লাস? আবার কখন হবে? ইনশাল্লাহ খুব দ্রুতই তোমরা আমার সাথে আরো একটা ক্লাস পাবা। বুঝতে পারছো? আজকে বাংলাদেশ বিষয়গুলির উপর তোমাদের ক্লাস নিয়েছি। যদি তোমরা চাও, তোমরা চাও কিনা আমাকে একটু জানাও তো। তোমরা আসলে আমার ক্লাস চাও কিনা একটু জানাও, সবাই আমাকে জানাও একটু, তোমরা কি আমার ক্লাস চাও? আচ্ছা, যদি তোমরা চাও তাহলে তোমাদের ক্লাস আরো একটা হবে ন্যাশনালের, বুঝছো? এদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপরে তোমাদের আরো একটা ক্লাস হবে। ওকে, বুঝতে পারছো আমার কথাটা? বুঝে নাই মনে হয়। আচ্ছা ঠিক আছে, তোমরা অ্যান্সার করতে থাকো। এখন দেখো, শহীদ বলছে আসাদ দিবস পালিত হয় কবে? শহীদ আসাদ দিবস, সৈয়দ মিন নাসির ভাইয়া, এই ভাই, জয়, জয়দেব বিশ্বাস জয়। ওকে, জি ভাইয়া, চাই চাই। ওকে, ঠিক আছে, তোমাদের সাথে আবার যদি তোমরা চাও, তোমাদের যদি শতভাগ উপস্থিতি থাকে, তোমরা যদি বলো যে না ভাই আমরা ক্লাস করবো, আমাদের ক্লাস নেন, ঠিক আছে? আজকে তো তোমাদের কত তারিখ? আজকে তো হচ্ছে 18 তারিখ, তাই না? তোমাদের পরীক্ষা তো মনে হয় মেবি 25 তারিখের দিকে। তো ইনশাল্লাহ তখন ওই সময় তোমাদের আমরা ক্লাস দিয়ে দেবো, ঠিক আছে? ইনশাল্লাহ। ওকে ঠিক আছে, টেনশন করো না। গ্রুপ ভিত্তিক, হ্যাঁ এখানে তো গ্রুপ ভিত্তিক না। আমি তো বলি একটা কথা বলি, এখানে সায়েন্স আর্টস কমার্সের সবারই তো তোমার হচ্ছে জিকে আছে, মোটামুটি জিকে আছে না? হ্যাঁ, হ্যাঁ জিকে থাকলে অবশ্যই তোমরা জিকে ক্লাস পাবা, ঠিক আছে? টেনশন করো না। তাহলে দেখো, শহীদ আসাদ দিবস, শহীদ আসাদ দিবস কি হয়েছে? 1969 সাল। 1969 সালে কত তারিখে? 20 জানুয়ারি। তাহলে 20 জানুয়ারি হচ্ছে শহীদ আসাদ দিবস, ঠিক আছে? তাহলে 1969 গণ অভ্যুত্থানের প্রথম যিনি শহীদ হয়েছেন তার নাম হচ্ছে কি? আসাদ। এই আসাদের নাম অনুসারে ঢাকার আসাদ গেট নামে একটা আইয়ুব গেট যেটা ছিল, ওই গেটের নাম পরিবর্তন করে আসাদ গেট করা হয়। এছাড়াও এই আসাদ ইতিহাস বিভাগের এর ছাত্র ছিলেন। এই আসাদের বাড়ি হচ্ছে নরসিংদী জেলায়। কোন জেলায় বলো তো? নরসিংদী জেলা, নরসিংদী। তাহলে নরসিংদী জেলা, এবং এই আসাদকে নিয়ে, নরসিংদী জেলা, এবং এই আসাদকে নিয়ে তখন হচ্ছে কি করা হয়েছে বলো তো আমাকে কথা? একটা কবিতা লেখা হয়েছে, বুঝতে পারছো? তার নাম হচ্ছে আসাদের ষাট। আসাদের, আসাদের ষাট নামে একটা কবিতা লেখা হয়েছে। এই কবিতাটা লিখেছেন কে? আসাদের ষাট। এই আসাদের ষাট কবিতা লিখেছেন শামসুর রহমান, শামসুর রহমান। তাহলে শামসুর রহমানের বাড়িও হচ্ছে কোথায়? নরসিংদীতে।
এবং এই শামসুর রহমান ইংরেজি বিভাগের একজন মানে শিক্ষক ছিলেন আর কি, ওকে, প্রফেসর ছিলেন আর কি ওই সময়। তাহলে 20 জানুয়ারি হবে, তাহলে জানুয়ারির 20 তারিখে, ক্লিয়ার? তাহলে 20 জানুয়ারি, ওকে। আচ্ছা স্যার, কমন সাবজেক্ট জিকের সবার আছে, হ্যাঁ কমন সাবজেক্ট তো জিকের সবারই আছে, হ্যাঁ। এখন দেখো পরবর্তীতে নেক্সট হইতেছে প্রশ্নটা, বেশি আর কোশ্চেন নাই, 25 নাম্বার। আচ্ছা বলছে কোন নারী মুক্তিযোদ্ধা সর্বপ্রথম বীর বীর প্রতীক খেতাব পেয়েছেন? বীর প্রতীক খেতাব প্রাপ্ত হচ্ছে দুইজন নারী, আমরা দুইজন নারীর কথা জানি। একটা হচ্ছে কি বলতো, একটা হচ্ছে ক্যাপ্টেন সরি তারামন বিবি, একটা হচ্ছে ক্যাপ্টেন সেতারা বেগম, বুঝতে পারছো? এই দুইজন হচ্ছে কি বলো দেখি আমার কথা, এই দুইজন হচ্ছে বীর প্রতীক খেতাব প্রাপ্ত, বুঝতে পারছি? তাহলে এই দুইজন হচ্ছে বীর প্রতীক খেতাব প্রাপ্ত। এদের মধ্যে তাহলে বলছে কি তারামন বিবি, তাহলে আমরা যদি যেহেতু প্রথমের দিকে আছে তাহলে তারামন বিবির নাম দিও আর কি, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে তারামন বিবি দিও আর কি, ওকে। বা আসাদ ক্যাপ্টেন সেতারা বেগমের নাম দিতে পারো, কিন্তু ক্যাপ্টেন সেতারা বেগমের আগে পাইছে কে, আগে পাইছে হচ্ছে তারামন বিবি। এখানে বলছে জাহানারা ইমাম বেগম সুফিয়া কামাল, এগুলো তো হবে না, এই আর কি, ওকে। তাহলে সবাই কি বুঝতে পারছো আমার কথাটা? তাহলে এটা অ্যান্সার কি হবে বলো তো ভাইয়া? তারামন বিবি হবে অ্যান্সার, ওকে। আচ্ছা তোমরা আমাকে বলো, তোমাদের অ্যান্সার মোটামুটি এখানে 25টা আমরা আজকে এমসিকিউ সলভ করাইলাম, এর পাশাপাশি আরো যতগুলো ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়ার দরকার আমি সবগুলো দিয়েছি। আচ্ছা এখন তোমরা আমাকে বলো তোমরা ক্লাসটা কি আদৌ বুঝতে পারছো কিনা। যদি বলো আমি তোমাকে কিছু টপিক ভিত্তিক, তোমাদের জন্য টপিক ভিত্তিক আমি কিছু তোমাদের জন্য কি করবো বলো তো, সাজেশন লিখে দিব আর কি, নাকি একটা ভিডিও আকারে তোমাদের জন্য সাজেশন পোস্ট করবো, বলো কোনটা করব? ভিডিও আকারে সাজেশন পোস্ট করব নাকি হচ্ছে তোমাদের কি বলে এটাকে, মানে এখনই দিব আর কি? হ্যাঁ মুক্তি বেটি কাকন বেবি, ইয়েস। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, আমার একটা রোকেয়া, আমি দেখেছি ভাইয়া, আমি সবার কমেন্টে দেখি। স্যার আঞ্জুম নেহা, আচ্ছা বলছি স্যার আপনার ক্লাস অসাধারণ, এমন তথ্য নির্ভর ক্লাস আমি আর করি নাই, থ্যাংক ইউ সো মাচ। মৌমিতা, বজলুর রহমান, অনেক ভালো ভালো, অনেক অনেক ভালো লাগছে ভাইয়া। আচ্ছা ভিডিও আকারে দিব, অপূর্ব আকাশ শুভ বলছে ভিডিও আকারে। আচ্ছা নাইমা আচ্ছা বলছে জি ভাইয়া এখনই দেন ভিডিও, আচ্ছা পিডিএফ আকারে দিয়েন ভাইয়া। আচ্ছা কি করবো বলো তো আমাকে, এটা কি তোমাদেরকে পিডিএফ আকারে দিয়ে দিব? পিডিএফ বলতে একটা ভিডিও দিব, ওই ভিডিওতে তোমরা পিডিএফ আকারে পাইতে পারবা আর কি, ঠিক আছে? ভিডিও আকারে দিয়ে, আচ্ছা ঠিক আছে ভিডিও আকারে, ভাইয়া বুঝতে পারছো সবাই দেখি ভিডিও আকারে চাইতেছ, তাহলে ভিডিও আকারে তোমাদের জন্য সাজেশন রেডি করে দেবো, তাই না? আচ্ছা ঠিক আছে, ভিডিও আকারে দিয়েন, থ্যাংক ইউ সো মাচ, ঠিক আছে ভিডিও আকারে দিব। আচ্ছা একজন সাফা বলছে এখনই দেন, আচ্ছা জি ভাইয়া ক্লাসটা অনেক ইফেক্টিভ অ্যান্ড হেল্পফুল ছিল। আচ্ছা তানজিলা মজুমদার, থ্যাংক ইউ সো মাচ। রিপা ভাইয়া আর্টসের গ্রুপ সাবজেক্টগুলো একটা ক্লাস নিন, আচ্ছা ঠিক আছে ভাইয়া দেখার ইনশাল্লাহ নেওয়ার চেষ্টা করব। আচ্ছা জি ভাইয়া ভিডিও আকারে দিয়েন, থ্যাংক ইউ। আচ্ছা এবার বলছে যে সাদিয়ানুর বলছে জি ভাইয়া ভিডিও করে, আচ্ছা এবার বলছে পিডিএফ, আচ্ছা ভিডিও আকারে, তারপর নার্সিং এর কোর্সে এত সুন্দর ক্লাস পাবেন, তাই আর নার্সিং এর সেকেন্ড টাইম আর থার্ড টাইমের কোর্সে ভর্তি হয়, ওকে স্যার আপনার ক্লাস জাস্ট ওয়াও, থ্যাংক ইউ সাদিয়া, থ্যাংক ইউ। এবারে বলছে যে ফাহমিদা চৌধুরী পিডিএফ, ওকে ঠিক আছে পিডিএফ আকারে দিব, বা পিডিএফ বা ভিডিও বললে পিডিএফ তোমরা পাবা আর কি। আচ্ছা আপনার ক্লাস ভালো লাগছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বিলায়ের ছাউ মানে কিরে, বিলায়ের ছাউ কি, ছাউ ছাউ, হ্যাঁ ভিডিও, বিলায়ের ছাউ কি রে ভাইয়া? ভাইয়া ক্লাস কি শেষ? হ্যাঁ মোটামুটি তোমাদের ক্লাস শেষ, বুঝতে পারছো? পুষ্প, হ্যাঁ অনেকে, ঠিক আছে তোমাদের সাথে তো অনেকক্ষণ ধরে থাকলাম, প্রায় 2 ঘন্টার মধ্যে তোমাদের সাথে ক্লাস নিলাম, তোমরা নিশ্চয়ই, ভাইয়া কি ক্লাস শেষ? হ্যাঁ ক্লাস শেষ, তোমরা সবাই ভালো থাকো আর সুস্থ থাকো, আর তোমরা নিশ্চয়ই আমার ক্লাস তোমরা নিশ্চয়ই সামনে নিবা বা তোমরা চাও আর কি, বুঝলাম আর কি, ঠিক আছে? ভাইয়া আজকে ক্লাসটা একটু বোরিং লাগেনি, অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ রিপা আক্তার, ওকে। আমাদের টপিক ভিত্তিক ক্লাস চাই, ঠিক আছে। আচ্ছা ভাই সুপার ডুপার স্যার, ওকে থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আচ্ছা এরপর আর কি, আদাব ভাইয়া, ওকে ঠিক আছে সবাই ভালো থাকো, গুড বাই।